ওকে, আজকের সাবজেক্ট মূলত ইন্ডিয়ান হেজিমনি। বাংলায় বললে ভারতীয় আধিপত্য। প্রথম আলোতে একটা আর্টিকেল ছাপা হয়েছে। আর্টিকেলের শিরোনামটা এরকম: ভারত বিরোধী রেটরিক নয়, জাতীয় সক্ষমতা চাই। তো কি বলতে চাইছে এখানে? আসলে বলতে চেয়েছে, এই বাক্যটা এখানে লেখা হয়েছে বা শিরোনামটাতে দেওয়া হয়েছে তা ইন্ডিয়ান হেজিমনির প্রসঙ্গে। আসলে সো ইন্ডিয়ান হেজিমনির একটা সলিউশন বলতে চাচ্ছে সে। কথা খেয়াল করেন, সে কিন্তু শব্দটা ইউজ করছে ভারত বিরোধী। এটা বলে নাই ইন্ডিয়ান হেজিমনির বিরোধী। ফারাক আছে। ভারত বিরোধী মানে আপনি না মুসলমান, এই জন্য আপনি ভারত বিরোধী, ভারত দেখতারেন না। সো ভারত বিরোধী শব্দটা হলো কমিউনিস্টদের অ্যাকচুয়ালি, আর মোদীর দলের বিজেপি আর এস এস এর লোকদের। তারা বলবে ভারত বিরোধী মানে তুমি মুসলমান, এই জন্য তুমি ভারত বিরোধী। তো কেউ যখন লিখবে ভারত বিরোধী, তখন বুঝবেন এটা হচ্ছে কমিউনিস্ট, অজান্তে এটা বিজেপির লোক সে হয়ে গেছে, এটা জানে না। সে মনে করতেছে এটা কমিউনিস্ট হলো বেস্ট। সো ভারত বিরোধী শব্দটার অর্থ হলো এনিওয়ে স্যার, ইন্ডিয়ান হেজিমনি না বলে যখন এটাকে ভারত বিরোধিতা হিসেবে দেখা হচ্ছে, তাহলে একরকম মানে হবে। আসলে এই মানেটা করে আমাদের কমিউনিস্টরা, প্রগতিশীলরা, তারা ইউজ করবে ভারত বিরোধিতা হচ্ছে বেশি বাংলাদেশের মানুষের মুসলমান হয়ে গেছে, ভারত বিরোধিতা করতেছে। সো ও বলতে চাচ্ছে এই যে ভারত বিরোধিতার রেটরিক মানে কি? রেটরিকের বাংলা একটা সহজ বাংলা এখানে করতে পারি। এখানে রেটরিক অনেক সময়, বেশিরভাগ সময় নেগেটিভ শব্দ অর্থ ইউজ করা হয়। রেটরিক পজিটিভ ভাবে ব্যবহার করা যায়। রেটরিক নেগেটিভ শব্দের অর্থ হলো, আমরা বাংলায় বলি না বকওয়াজ, কথা চাতুরি টাইপের, এটাকে আমরা বলি যা বলে একটা পজিটিভ মিন, কিন্তু আসলে পজিটিভ কথা বলি নাই, ঠাট্টা করে বলছি বকওয়াজ, এরকম একটা শব্দ, ইংরেজি শব্দ রেটরিক। সো রেটরিকের বাংলা হলো বকওয়াজ। সো ভারত বিরোধী বকওয়াজি না, তাহলে কি করতে হবে? জাতীয় সক্ষমতা চাই। এটা আবার কি কথা? তার মানে কি আমরা ইন্ডিয়ান হেজিমনির বিরোধিতা করি, আমাদের জাতীয় সক্ষমতা নাই বলে? মানে মানুষ হিসেবে আমরা যথেষ্ট সক্ষম না এই জন্য? অথবা ইন্ডিয়া আমাদের উপরে যে কর্তৃত্ব করে সেটা কি আমরা অযোগ্য বলে? এই মহিলা সেটা বলতে চাচ্ছে। এই শিরোনামে আর্টিকেলটা ছাপা হচ্ছে প্রথম আলোতে। এখন আমি এই ধারণাটা উইক পয়েন্টগুলা কি কি, ভুলগুলা কি কি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে? এখন নিশ্চয়ই কথাটা পরিচিত মনে হচ্ছে। ভারত বিরোধী রেটরিক নয়, জাতীয় সক্ষমতা চাই। ওকে, এখন আমি ফিরে চলে যাব ইন্ডিয়ান হেজিমনি। এই হেজিমনি জিনিসটা কি, এটা ব্যাখ্যা করতে গিয়ে, এইটা ব্যাখ্যা না করলে এই কথাটার অর্থ আরো খুলবে না। তো ইন্ডিয়ান হেজিমনি জিনিসটা কি? হেজিমনি মানে আধিপত্য, একজনের উপর আরেকজনের কর্তৃত্ব করা, জবরদস্ত করা। সবচেয়ে বড় কথা হলো এটা অবৈধ করা, মানে যেটা রাইট, যেটা অধিকার, যেটা করার সুযোগ আপনার নাই, কিন্তু আপনি করতেছেন, আপনার গায়ের জোর বেশি তাই। ঠিক যেমন আপনার গায়ে জোর থাকলে কি আপনি আরেকজনের ঘাড়ের উপরে চাপ দিয়ে ধরতে পারেন, তুই এটা করতে হবে। এই যে আমরা যখন বলি না, তখন আপনার গায়ের জোর বেশি, ওই জন্য করছেন। সো ইট ইজ এ হেজিমনি। হেজিমনিটা হলো ডাইরেক্ট ফিজিক্যাল বল না, কিন্তু ভাবের আনুষঙ্গিক জিনিসপত্র দিয়ে আপনি এটা কর্তৃত্ব করতেছেন। আপনি সরাসরি আমাকে ফিজিক্যালি কলোনি বানান নাই, কিন্তু আনুষঙ্গিক অন্য জিনিসপত্র জোগাড় করে ভাবে আমাকে এমন একটা চাপের মধ্যে রাখছেন আপনি, এটাকে আমরা হেজিমনি বলি। ক্লিয়ার আছে এবার? তাহলে হেজিমনি ইংরেজি শব্দ, হেজিমনি বাংলায় আমরা করি আধিপত্য, করে নিয়েছি আমরা আধিপত্য। আমরা অধিপতি, আমি আপনার উপরে শাসক, ওইরকম একটা জায়গা থেকে আসছে আধিপত্য শব্দটা। তাহলে হেজিমনি শব্দটার মানে হলো ইন্ডিয়ানরা আমাদের উপর আধিপত্য করতে চাচ্ছে। ওকে, আধিপত্য বা হেজিমনি আবার কিন্তু একটা পজিটিভ অর্থ হতে পারে। কেমন? মানে অনেকটা আপনি সিদ্ধান্ত নিয়ে করেন নাই, পেয়ে গেছেন, করে ভালোইছেন, পায়ে গেছেন, সুবিধা নিচ্ছেন, কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়ে করেন না, এই অর্থে হয়তো এটা কিছুটা পজিটিভ। আপনি তো জেনে করেন না, অনেকটা এরকম।
যেমন মনে করেন যে আপনি আর আপনার পড়শি দুইজনে আছেন, আপনার পড়শির চেয়ে আপনার আয় ইনকাম বেশি। এখন আপনার পড়শি চাইলেও তার উপরে আপনার আধিপত্য একটু হয়ে যাবে। আপনি আধিপত্য করার জন্য বড়লোক হয়েছেন তা না তো, আসলে আপনার পেশাটাই এমন টেকনিক্যাল পেশা, আপনি ইঞ্জিনিয়ার, ফলে আপনার আয় বেশি আপনার পড়শির চেয়ে। এখন আপনি পড়শির চেয়ে আপনার জন্য আয় বেশি হয়, তার উপর যেন আপনি মাতবরি করতে পারেন, সেটা চিন্তা করে তো ইঞ্জিনিয়ারিং পড়েন নাই, সেটা চিন্তা করে ইংরেজি ইঞ্জিনিয়ারিং চাকরি খুঁজে নেন নাই। বাই ডিফল্ট অটোমেটিক্যালি এটা হয়ে গেছে। আর যেহেতু আপনি পাড়ার মধ্যে ক্ষমতাবান পয়সা আয়ের দিক থেকে, ফলে এর একটা সুবিধা অন্যদের উপরে আপনার এসে গেছে, ওই অর্থে এটা পজিটিভ তুলনামূলকভাবে, আপনি সিদ্ধান্ত নিয়ে করেন। ওকে, কিন্তু আমরা হেজিমনি বলতে বোঝাই যেটা, সেটা হলো যে আসলে আপনি এটা করছেন। ওকে, এবার আর একটু ভিতরে ঢুকি, হেজিমনি কি কি দিয়ে তৈরি হয়ে যায়। হেজিমনি সবচেয়ে কমন যেটার ব্যবহার, সবচেয়ে ব্যাপক ব্যবহার যেটার মধ্যে হয়েছে, সেটা হলো আধিপত্যটা যখন আপনি আরেকজনকে টাকা ধার দিতে পারেন। বেশিরভাগ হেজিমনি, বিশেষ করে রাষ্ট্রীয় পর্যায়ের হেজিমনি যদি কল্পনা করতে চান, সেসব ক্ষেত্রে হেজিমনিগুলো তৈরি হয়ই সাধারণত সবচেয়ে ইজিলি তৈরি হয় মিলিটারি পাওয়ার দিয়ে না। বেশিরভাগ মানুষের ধারণা একটা রাষ্ট্রের আরেকটা রাষ্ট্রের উপর কর্তৃত্ব চলে আসে মিলিটারি পাওয়ারের কারণে। নো, মিলিটারি পাওয়ার ছাড়াও হয়। কিন্তু যেমন ধরেন যে কলোনি, এটাও তো একটা হেজিমনি, ব্রিটিশরা আমাদেরকে কলোনি করে রেখেছিল। এই কলোনি হওয়ার পিছনে বড় কারণ ছিল মিলিটারি পাওয়ার। আর আরেকটা ছিল ডেফিনেটলি যে কলোনি করতেছে তাদের জীবন মান যাত্রা আপনার চেয়ে বেশি অ্যাডভান্স না, সম্পদের দিক থেকে না। এটা হতেই পারে যে আমরা ইন্ডিয়ান, আমরা ছিলামও তাই, আমরা অখণ্ড ইন্ডিয়াটা সম্পদের দিক থেকে এই ব্রিটিশদের চেয়ে রিচ ছিলাম। আর ওই রিচ ছিলাম বলে ওই লোভই তো তারা আসছে এখানে। কিন্তু আবার তারা যে আসতে পারছে আমরা তো যাইতে পারি নাই। এর মানে হলো যে তারা অভাবও ছিল। অভাব থাকা সবসময় নেগেটিভ না, একটা পজিটিভ বটে। অভাব ছিল বলে সে তো আবার এটা খুঁজতে গেছে। কলোনি করতে আসছে, যে কলোনি করতে আসছে এটা একটা হেজিমনি অবশ্যই, কিন্তু কলোনির পিছনে আছে সামরিক শক্তি আছে, প্লাস টেকনোলজিক্যাল শক্তিও আছে। কারণ ব্রিটিশরা ওই সময় ছিল দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো স্টিলের ব্যবহার জানতো, তারা সবচেয়ে দক্ষ। এই জন্য ব্রিটিশদের স্টিল ভালো ছিল বলেই সেকালের কম্পিটিটিভদের তুলনায়, প্রতিযোগীদের তুলনায় তাদের স্টিল ভালো ছিল বলেই তাদের জাহাজ সুন্দর হয়েছিল, দক্ষ হয়েছিল, ক্ষমতাবান ছিল। জাহাজ কেন ইম্পর্টেন্ট? কারণ জাহাজে ছাড়া এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যাওয়ার কোনো সুযোগ ছিল না। কানেক্টিং যতটুকুই না আছে থাকলেও সেটা যাওয়ার উপযোগী না, কারণ ওখানে রাস্তাঘাট বানায় নেওয়া এত সহজ ছিল না আজকাল যতটা সহজ জাহাজের জন্য, স্টিলের জন্য আসলে। এবং অ্যাকচুয়ালি কম্পেয়ার টু ফ্রান্স বা অন্য আর 4-5টা যারা কলোনি মাস্টার ছিল, দখলদার ছিল, তাদের তুলনায় ব্রিটিশদের এগিয়ে যাওয়ার পিছনে বড় কারণ ছিল তার স্টিল, তার জাহাজ টেকনোলজি বেটার। সেই কারণে ব্রিটিশরা অন্যদের জায়গায় আগায় যেতে পারছিল। সো তার মানে হলো যে জ্ঞান বুদ্ধিগত টেকনোলজিক্যাল দিক ছিল আসলে, এটাও তাকে হেল্প করছে হেজিমোনিয়াল পাওয়ার হিসেবে হাজির হওয়ার জন্য। তার মানে হেজিমোনিয়াল এই পাওয়ারটা হওয়ার পিছনে বড় কারণ ছিল মিলিটারি আসলে। বাকি এবার অন্য আর যেসবগুলো পাইছিল সব মিলে সে আমাকে আমার চেয়ে শক্তিশালী বলে, এই যে শক্তি দিয়ে মানে অর্থাৎ মিলিটারি পাওয়ারের দিক থেকে শক্তিশালী হয়েছিল। এখন আমি বলবো মিলিটারি পাওয়ার ছাড়াও শক্তিশালী হওয়া যায়। কি সেটা? এই যে এখনকার চায়না মিলিটারিলি আমেরিকার চেয়ে শক্তিশালী কিনা এটা ইম্পর্টেন্ট না, ইভেন বাস্তবতা নয়। এখনো চায়নার চেয়ে বোধ হয় 6-7 গুণের শক্তিশালী আমেরিকান মিলিটারি পাওয়ার, কিন্তু স্টিল আমেরিকানরা হারতেছে প্রত্যেক পদে পদে। কেন হারতেছে? কারণ মূল কারণটা এখানে অর্থনৈতিক। এটা বড় অদ্ভুত শোনাবে যদিও, যে আপনার অর্থনৈতিক বলতে আমি বুঝলাম, ঠিক অর্থনৈতিক বলতে কি বুঝাবো, কেমনে বুঝবো একটা বেটার কিনা বা বেটার হলে কি সুবিধা? মূল বিষয়টা হলো আপনার অর্থনীতির যদি সারপ্লাস কতটা ইম্পর্টেন্ট কমিউনিস্টরা ভালো বুঝে। সারপ্লাস মানে বুঝতে পারছি, সারপ্লাসের একদম স্ট্রেট কাট বাংলা হলো বাড়তি। সারপ্লাসের বাংলা আমরা করি যেটাকে বাড়তি। আপনার যা আয় করেন আর যা ব্যয় করেন এর মাঝে বিরাট গ্যাপ আছে, আর প্রচুর অর্থ থেকে যায়। সো আপনার কাছে বাড়তি মূল্য আছে, বাড়তি অর্থ আছে। এই যে বাড়তি অর্থটা থেকে গেছে, এটা সারপ্লাস ইকোনমি বলে।
আপনার ইকোনমিতে যে খরচ তার তুলনায় আপনার আয় অনেক বেশি। কোন রাষ্ট্রের ইকোনমি যখন এরকম হয়ে যায় তখন থেকে বলে সারপ্লাস ইকোনমিক দেশ। সারপ্লাস ইকোনমি হলে এখান থেকে তৈরি হবে এবার আপনাকে ধার দিতে পারবে। তাহলে একমাত্র আরেকজনকে ধার দেওয়ার সক্ষমতা যখন আপনার তৈরি হয়ে যায়, তার মানে আপনি একটা সারপ্লাস ইকোনমিতে আগে হয়েছেন, পৌঁছেছেন। সেইটার কারণে আপনি এবার অন্যের উপরে, অন্যকে যেটা টাকা ধার দেওয়ার সামর্থ্য তৈরি হয়েছে, টাকা ধার দেওয়ার সামর্থ্য হয়ে যাওয়ার জন্য এটা ইটসেলফ একটা পাওয়ার হিসেবে, ক্ষমতা হিসেবে হাজির হয়ে যায়। কেন? এটার অভাব সাধারণভাবে হবে না, কিন্তু বিশেষ সময় হবে। কি সেটা? বিশেষ সময়টা হলো যদি সারা দুনিয়া একটা সময়, বেশি দিন আগে কথা না, 1905 সালে লেনিনের লেখা একটা বই আছে, ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম ইন রাশিয়া, রাশিয়ার পুঁজিবাদের বিকাশ কতটা হয়েছে জানো বা, এরকম একটা বই, লেনিনের লেখা একটা বই, মোটা বই, 1905 সালে লেখা হয়েছিল। ওই বইয়ের মধ্যে লেখা আছে, ওই জন্য আমি বইটাকে রেফার করি অনেক সময়, যে সারা দুনিয়ার কোনো দেশ বাকি ছিল না কলোনি করতে। 5টা মাত্র দেশ সারা দুনিয়াকে ভাগযোগ করে নিজেরা নিয়ে দিচ্ছে। তার মধ্যে সবচেয়ে বড় ভাগটা নিজে ব্রিটিশরা, সেকেন্ড হলো ফ্রেঞ্চরা, এরপরে হয়তো অন্যেরা, বাকি 3টা ছোটখাটো। এর মধ্যে আবার 2টা বেশ বড়, স্প্যানিশ আর পর্তুগিজরা হলো বড়, ছোট। শুরুতে ছিল খুবই অনেক বড়, কিন্তু আস্তে আস্তে ধাক্কা খেয়ে ছোট হয়ে যায় ডাচেরা, যেটাকে আমরা নেদারল্যান্ড বলি এখন। এই 5টা মূলত ছিল আসলে। এই 5টা দেশ ছোটখাটো থাকতে পারে, বেলজিয়ামও একটা কলোনি করার দেশের নামই হলো কঙ্গো, কিন্তু এরকম একটাই পাইছিল জীবনের সুযোগ। এরকম আছে অনেকে, এগুলো আমি নাম করতেছি না। মেইন কলোনির মালিক দেশ হলো এই জন্য 5টা। ওকে, এগুলোর মধ্যে তাহলে ব্রিটিশ, এই যে 5 সালে লেখা হচ্ছে, লিখছে ওই বইয়ের মধ্যে যে আর কোনো দেশ বাকি নেই, কোনো ভূখণ্ড বাকি নেই কলোনি হইতে। তার এমন একটা অবস্থায় পৌঁছে গেছে দুনিয়া। ঠিক আছে, তাহলে কেউ যখন আর কলোনি হইতে বাকি নেই, তার মানে কলোনির কথার সার কথাটা কি? কলোনি বললে আসলে কি বুঝবো? আমি সাধারণত তুই আমার এসে আমার কাছ থেকে লুটিপিটি নিয়ে আসছিস, এটা আমরা বুঝবি না। অত সাধারণ বুঝ দিয়ে বলছি না আমি, সাধারণ কথার একটা নিক মানে দিতে চাচ্ছি আমি। লুটপাট হ্যান ত্যান তো বুঝছেন আপনি, সম্পদ নিয়ে গেছে আপনার দেশ থেকে, তাও বুঝতেছেন। আর কি বুঝতে বাকি আছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেইটা হলো আপনার দেশ থেকে অ্যাকচুয়ালি আপনার উদ্বৃত্ত, ওই যে সারপ্লাস আর একটা বাংলা করা হয় উদ্বৃত্ত। ওকে, আমাদের আদি প্রোডাকশন হলো কৃষি, শিল্প তখন আসে নাই, সব দেশেই তাই। শুরুতে আমরা সবাই কৃষিকাজই করতাম। আমাদের কৃষিকাজ করার বয়স হলো 6000 বছর মাত্র, বেশি দিন আগে না। কৃষি সারপ্লাস যখন করছি, এই প্রত্যেকবার কৃষিকাজ করে যা ফল হয়েছে, যা কষ্ট হয়েছে, খাইয়া দাইয়া মোজ করার পরেও দেখা গেছে বাড়তি হয়ে গেছে, এই সারপ্লাস জমতেছে। এই সারপ্লাসটাই কিন্তু আর এক নামটা বদলে যাবে, সেটার নাম হয়ে যায় বিনিয়োগ। ওইটা যখন আবার পরের বার ধান লাগানোর সময় ব্যয় করি, ওই টাকাটা খরচা দিই, তার বলে রাজ বিনিয়োগ করছি জমিতে। তাহলে সারপ্লাস থাকলে না বিনিয়োগ হবে, এটা ন্যাচারাল, প্রত্যেক দেশের ইকোনমি এটাই করে। সারপ্লাসগুলো জমতে যথেষ্ট হবে, এরপরে এই বিনিয়োগ নিয়ে শহরে যাবেন, শহর বলে একটা জায়গা তৈরি হবে, সেখানে গিয়ে এটা বিনিয়োগ করবেন, এরপরে ইন্ডাস্ট্রি করে বলবে এই শিল্প দাঁড়ায় গেছে। শিল্প দাঁড়ায় থাকে আসলে কৃষির সারপ্লাসটা নিয়ে। কিন্তু এটা হচ্ছে ন্যাচারাল প্রত্যেকটা দেশের ইকোনমি। যখন কোনো কলোনির ইনফ্লুয়েন্স নাই, মনে করেন কলোনি বলে দুনিয়াতে কোনো ফেনোমেনা, কোনো ঘটনা বলে নাই, এরকম যদি হয় তাহলে কি হতো? এটা হচ্ছে তার যাই। পুরনো কথাটা আমি বলতেছিলাম যে কৃষির সারপ্লাস দিয়ে বিনিয়োগটা হয়েছে আসলে। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল ন্যাচারাল ইকোনমিক্সটা এরকম ভাবে হয়, ক্যাপিটালিজমটা এইভাবে হয়, পুঁজিবাদের বিকাশটা এইভাবেই হয়, সব দেশে এইভাবে হয়েছে। কিন্তু এই ফেনোমেনাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে একটা পর্যায়ে গিয়ে। কখন? যখন এই যে কলোনি বিশেষে এসে গেছে। কলোনি হয়ে গেলে তাহলে এই স্বাভাবিক চক্রটাকে নষ্ট করে দেয়। কেন? কলোনি মানেই হলো আপনার দেশের যে কৃষি উদ্বৃত্ত অথবা যে কোনো ইকোনমিতে যা কিছু উদ্বৃত্ত হচ্ছে, বাড়তি মূল্য তৈরি হচ্ছে, বাড়তি সম্পদ তৈরি হচ্ছে, এইটা সে তার ইকোনমিতে নিয়ে চলে যাবে। এটা তো অলমোস্ট চামচ দিয়ে উঠাই নিয়ে যাওয়ার মতো নাকি আপনার মাখনটাকে। আপনার যা কিছু মাখন মানে যে সবকিছুর
সারাংশ একটা যা দাঁড়ায় আর কি, সার কথা, যে সারাংশটাকে আর ব্রেনটা খেলে উঠে নিয়ে চলে যাচ্ছে, তা আপনি বাঁচবেন না এরপরে। সো কলোনি কথাটার, কলোনি ফেনোমেনাটার, ঘটনা বলি সবচেয়ে ক্ষতিকারক দিকটা হচ্ছে এটা। তাহলে এই আপনার ক্যাপিটালিজমে নতুন করে আর ঘটবার, এটা থিমায় পড়লো, ঝিমাবে, এরকম একটা জায়গা ফালা দিয়ে চলে গেল আপনাকে। ওকে, এখন কলোনি চলে গেছে মোটামুটি ভাবে। বাই দিস টাইম আপনাকে, আমার কাছে শুনে শুনে নিশ্চয়ই আপনারা বিশ্বাস করা শুরু করছেন। ঠিক আছে, কলোনি চলে গেছে 1945 সালে। জাতিসংঘ আইন বানায় সব কলোনি ত্যাগ করাই দিচ্ছে। কলোনি মাস্টাররা স্বেচ্ছায় কলোনি দখলকৃত দেশগুলো ছেড়ে ছেড়ে চলে গেছে। আমি বললেন যা বাঁচা গেল, তাহলে তো আবার এখন নিজের সারপ্লাস দিয়ে শুরু করবেন? না, পারবেন না। কেন? কারণ এখন দুইটা সমস্যা তৈরি হয়ে গেছে আপনার। একদিকে লোক সংখ্যা বেড়ে গেছে, লোকগুলোকে কাজ দিতে হবে, আর না কাজ দেওয়ার মানে হলো বাকি যারা কাজ করে ওদের টাকা দিয়ে ওদেরকে বইবে খাওয়াইতে হবে। ফলে কেউই উপরে উঠতে পারবেন না, ভালো কিছু করতে পারবেন না, প্রত্যেকের লাইফের স্ট্যান্ডার্ড হবে নিচা। প্লাস যেহেতু আপনি নতুন কাজ সৃষ্টি করতে পারছেন না, আর কাজ সৃষ্টি করতে গেলে আপনার পুঁজি লাগবে, বিনিয়োগ লাগবে, আপনার বিনিয়োগ দিয়ে নিচে লেগেছে। হোল ওয়েস্ট আমাদের মতন দেশগুলো থেকে সারপ্লাস চুরি করে নিয়ে চলে গেছে কলোনির নাম দিয়ে। এইটারই কলোনি। কলোনির কথাটা ডাইরেক্ট ইম্প্যাক্ট হলো আপনার সারপ্লাস সব চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। ফলে এখনো যদি কলোনি ছেড়ে চলে যায় কলোনি মাস্টারেরা, তবুও আমরা স্বাধীনভাবে নিজেদের পুঁজি বিকাশ, নিজেদের অর্থনীতি দাঁড় করাতে পারবো না। কেন? আমার বিনিয়োগটা নাই। ক্লিয়ার? এটা সাংঘাতিক। এটা রিয়েলাইজ না করলে আপনি কিছু বুঝবেন না। আলটিমেটলি এ সেকশন অফ আমাদের মতো লোকেরা তখন কমিউনিস্ট হবে। ওখানে নাকি সব উত্তর দেওয়া আছে। বোগাস, বুয়া, এটা কোনো উত্তর দেওয়া নেই। ওরা 45-এর তাৎপর্যটাই বুঝে নেই। 45-এ আমেরিকানদের ছেড়ে চলে আমেরিকানদের আসার কারণে কলোনি চলে যাওয়ার তাৎপর্য বুঝে নাই বলে এখনো বেশি বাগির লোক একটা নতুন শব্দ ইউজ করে, দেখবেন, নিউ লিবারালিজম, নিউ কলোনিয়ালিজম, নিউ টাইপের একটা শব্দ ইউজ করবে। আর সবচেয়ে বেশি জোর দিবে কলোনিয়ালিজম বলে। এই যারা এইটার উপরে বেশি জোর দিবে বুঝবেন এই গাধা এগুলো সব। এ বুঝেই না যে এখন কি করে চলবো আমি, এই বিপদটা সলভ করাটা জরুরি। কলোনি আগে ছিল ওদেরকে গালি দেওয়া হচ্ছে, ওরা খারাপ করেছে আমাদের জন্য না, এটা জানাটা চেয়েও বেশি জরুরি হলো আমার এখন কি করে আমি উঠে দাঁড়াবো। অর্থাৎ এখন আমার বিনিয়োগটা কোথায় পাবো? একদম বাংলা কথা এটা। ধরেন আমার টাকা চুরি করে নিয়ে গেছে এক চোরে, এখন আমি দেখতেছি পরের দিন ভাত খেতে গেলে ওই চোরের কাছ থেকে 10 টাকা আওলাদ নিয়ে আসতে হবে। এখন আপনি কি চোরের উপর রাগ করেন? বলা হয় না চোরের উপর রাগ করে আপনি কি ভাত মাটিতে রেখে খাবেন? কারণ চোর এমন হয়ে চুরি করছে বাসায় একটা থালা নাই। তো থালা নাই তাহলে ভাত খাবেন কি করে, কোথায় রাখবেন? তা আপনি এখন চোরের উপর রাগ করে যা থালা সব নিয়ে গেছে, তোরা এত নিষ্ঠুর, ঠিক আছে আমি আর থালাই কিনবো না, আমি এখন মাটিতে ভাত থেকে খাবো। এতে চোর খুশি হইতে পারে, আপনার কোনো লাভ নাই। তাহলে আপনাকে এই কথাটার মানে হলো যে আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে। কি প্র্যাকটিক্যাল যদি হয়, ওই চোরের কাছ থেকে হাত পা ধরে 10 টাকা ধার আনতে হবে। আপনি ধার আনা উচিত। কেন? আপনি জানেন ওই 10 টাকা ধার আনলে ওইতে বিনিয়োগ, ওইটা যে আবার এখানে দেন, আপনি আবার উঠে দাঁড়ালে আপনার সারপ্লাস তৈরি হয়ে আপনি অন্তত এখান থেকে বেরোতে পারবেন। কিন্তু রাগ করে যদি বসে থাকেন তাহলে কিছুই হবে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যারা আপনার বিনিয়োগকারী, এই যে বিনিয়োগটা নিয়ে চলে গেছে কলোনি মাস্টারেরা, ওয়েস্ট নিয়ে গেছে, যদি সাধারণভাবে ধরি, তাহলে ওয়েস্ট থেকে আমি কোনো ধার নিব না, এই কথা বলার মানে হবে চোরের উপর রাগ করে মাটিতে বসে ভাত খাবেন। কথা ক্লিয়ার? তাহলে যেটা আমার ন্যাচারালি ছিল আমার কাছে, না আপনার দাবি কেনা, অধিকার কেনা, সেগুলো অন্য ধরনের কথা, সেগুলো আপনি বলতে থাকেন, অসুবিধা নেই। কিন্তু ওটা বলতে গিয়ে আবার আমি ওদের থেকে কোনো ধার নিব না, এই যে বুদ্ধি করেন না দয়া করে। আমার কথা ষাট কথাটা হলো এইটা। আপনি ওদেরকে 10 বার গালি দেন, আর বড় বড় বই লেখেন কেমনি করে কলোনি আমলে আপনার দেশ থেকে সব সারপ্লাস উঠে নিয়ে যাওয়া হয়েছে, এগুলো নিয়ে বড় বড় বই লেখেন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্র্যাকটিক্যালি এই যে ওখান থেকেই ধারটা আনতে হবে, যেহেতু যার কাছে আছে, ধার দেওয়ার সামর্থ্য যার আছে তার কাছ থেকে তো আনতে হবে, ওটা আর কেউ তো নাই। ফলে এই প্র্যাকটিক্যাল সেন্সটা যদি আপনার ভিতর থাকে, তাহলে আপনি ওই কলোনি মাস্টারই যে এখন একটা নতুন দোকান খুলে বসছে ধার দেওয়ার, IMF নামে, ওয়ার্ল্ড ব্যাংক নামে, ওর কাছ থেকে ধার নিয়ে আসবেন। ক্লিয়ার এই কথাটা? এটা চোরের উপর রাগ করে আপনি এখন মাটিতে বসে ভাত খান। ওরা তো শোষক,
শোষক, ডেফিনেটলি। তো শোষক বলে কি আমি এখন গোসা ঘরে খেলতে বসে থাকবো? আমি কে হয়ে আছি, এখান থেকে বেরোবো কি করে? আমি এই দুরবস্থা থেকে বের হওয়ার পথটা কই আমার? তাহলে আমাকে ধার অবশ্যই নিতে হবে। ক্লিয়ার? তাহলে মূল যেখান থেকে আমরা এই জায়গায় আসলাম, তাহলে ওর ধার দেওয়ার ক্ষমতাটা কোত্থেকে আসতেছে? সাধারণভাবে বলতেছি, ইকোনমিক সারপ্লাস হয়ে গেলে, যেই দেশ ইকোনমিক দিক থেকে সারপ্লাস অর্জন করে ফেলে, যতটা তার দেশের ইকোনমিতে লাগে তার থেকে বেশি তার জমা হয়, এরকম একটা ইকোনমিতে যখন সে পৌঁছায়, ওটাকে বলা হয় সারপ্লাস ইকোনমি তৈরি হয়েছে। এটাকেই বলা হয় দুনিয়াতে এক এক সময় এক একটা দেশ সারপ্লাস ইকোনমিতে পৌঁছে গেছে। কলোনি আমলে ব্রিটিশরা ছিল সারপ্লাস ইকোনমির 1 নম্বর দেশ। ক্লিয়ার? খুব কম দেশই আমরা যারা কলোনি হয়ে গেছি তারা আর সারপ্লাস থাকতে পারেনি। থাকলেও মানে সারপ্লাসের সক্ষমতা থাকলেও আমাদের উঠাই নিয়ে চলে গেছে, খাবলা খাবলা করে উঠাইতে উঠাইতে শেষ করে দিয়েছে আমাদেরকে। তাহলে আমরা কেউই আর সারপ্লাস ইকোনমি দূরের কথা ডেইলি চলার মতন অবস্থায় আমাদের নাই, এরকম জায়গায় পৌঁছে গেছি। আর সারপ্লাস 1 নম্বর সারপ্লাস ইকোনমি হয়েছিল ব্রিটিশরা। জাস্ট আপনাদের জানার জন্য বলে রাখি, 1880-র দশকে প্রথম আমেরিকানরা ব্রিটিশদেরকে ছাড়াই চলে যায় ইকোনমির দিক থেকে। 1880-র দশক, কেউ কেউ বলে 82 এক্স্যাক্টলি। কিন্তু আমেরিকানরা গ্লোবাল নেতা মতন সারপ্লাসের 1 নম্বর দেশ হয়ে উঠতে লাগছে এই যে 45 সাল। দুইটার মধ্যে ফাঁক দেখেন, কিছু করার নেই, ছিল, এটা করতে হয়েছিল। এইটাই এই কালে এখন চাইনিজরা উঠে আসবে বলা হচ্ছে 1919 না 2030-এর 30 বা 28 এরকম সময়, কেউ বলে 28, কেউ বলে 30, এখন এক্স্যাক্টলি জানা যায় না। এটা তো এখনকার ট্রেনটা দেখে বেড়ে যাওয়ার ট্রেনটা দেখে বলা হচ্ছে 30-এর আশেপাশের সময়। কি ক্রাইটেরিয়া কি হলে এটা বলা হয়? যখন দেখা যায় যে তার গ্লোবাল ইকোনমিতে সারপ্লাস জমা দেশ সবার চেয়ে বেশি সারপ্লাস, সবার চেয়ে বেশি উদ্বৃত্ত ইকোনমি, এটা সবার চেয়ে বেশি জিডিপি যার রাইজ করা শুরু করছে, ওটাকে বলা হয় সারপ্লাস ইকোনমি, গ্লোবাল সারপ্লাস ইকোনমি। তাহলে এই 3টা জিনিস দেখালাম আপনাকে। ওকে, এখন আসি এই কথাগুলোর তাৎপর্য কি আসলে। যখন কেউ সারপ্লাস ইকোনমি, এর মানেই হলো সে এখন আপনাকে ধার দিতে পারে। কিন্তু এখানে একটা আবার আছে কিন্তু। কেমন কিন্তু? 1945-এর আগে আপনি সারপ্লাস ইকোনমি হতে পারেন, কিন্তু ধার দেওয়ার রেওয়াজ চালু হয় নাই। এটা হচ্ছে ইন্টারেস্টিং ফেনোমেনা। সেকেন্ড ওয়ার্ল্ড শেষ হচ্ছে যখন, এরপরে ওয়ার্ল্ড ব্যাংক, IMF টাইপের প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। এরপরে আমেরিকানরা তার বিনিয়োগ ব্যাপারটাকে একটা খুব অর্গানাইজ ভাবে দাঁড় করাতে চাচ্ছে। এটার নাম হলো ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর একটা গ্লোবাল ইকোনমি বা গ্লোবাল ক্যাপিটালিজমের সিস্টেম। তার একটা ওয়াল স্ট্রিট তৈরি হচ্ছে, ওখান থেকে নানান কোম্পানি আছে যারা শুধু বিনিয়োগ ব্যাংক হিসেবে চালু করছে। এরা আপনার আমার মতন গরিব যারা ঢাকার মনে করেন 10টা অ্যাকাউন্ট আছে আমার, না, তারা ওর কাস্টমার না। আরে আমরা বহু দেশ আছে যারা ওয়াল স্ট্রিটের এইসব বিনিয়োগ কোম্পানিগুলোর কাস্টমারই না। যেমন আমরা কেমন কাস্টমার হই এটা বুঝাই দিই আপনাকে আমি। বাংলাদেশ কি করে কাস্টমার কি কাস্টমার না, এর উত্তর কি? উত্তর হলো যে ডাইরেক্ট কাস্টমার আমরা না। প্রমাণ হলো বাংলাদেশ কখনোই কোনো বিনিয়োগ কোম্পানির কাছ থেকে ডাইরেক্ট টাকা ধার করে নাই, এটা হচ্ছে তার প্রমাণ। তো ডাইরেক্ট করে নাই তো আমরা কি ইনডাইরেক্ট করছে? উত্তর হলো যে হ্যাঁ। কিরকম? সেটা কিরকম আপনারা অনেকেই জানেন। সাঙ্গু প্রজেক্টটা হলো আমাদের ডাঙ্গার গ্যাস যত ছিল, ডাঙ্গার গ্যাস আমরা সোভিয়েতরা আমাদেরকে ট্রেন করছিল, ডাঙ্গার গ্যাস যেন আমরা তুলতে পারি, সক্ষমতা যেন হয়ে থাকে, সেইটি পেট্রো বাংলা, শেখের আমলে এই পেট্রো বাংলা চালু হয়েছিল। আমাদের বেশিরভাগ ট্রেনিংটা হয়েছিল আলজেরিয়ায়, কারণ ওই সময় রাশিয়ানরা আলজেরিয়াকে হেল্প করতেছিল। আলজেরিয়া কমিউনিস্ট দেশ ছিল, আলজেরিয়া স্বাধীন হয়েছে 65 সালে, 1965। সো আমাদের বেশিরভাগই ট্রেনিং হচ্ছে ওখানে। ওদের ডিপ্লোমা ডিগ্রি দিয়ে বেশিরভাগ যারা পুরনো পেট্রো বাংলায় এমপ্লয়ি বা সিনিয়র লোক যারা, তারা সবাই দেখবেন ডিপ্লোমা। ওই ডিপ্লোমা সোভিয়েত ডিপ্লোমা দেওয়া না, প্র্যাকটিক্যালি তারা যথেষ্ট জানে, কাজ সম্পর্কে জানে। এনিওয়ে, সো সাঙ্গু হলো যখন আমরা সমুদ্রের তেল তুলতে হলো, সমুদ্রের মানে উপকূলের তেলগুলা তুলতে হলো,
সেই টেকনোলজি আমাদের জানা ছিল না। তখন আমরা কন্ট্যাক্ট দিলাম সাঙ্গুক, বলে সাঙ্গুক গ্যাস, এলাকাটার নাম সাঙ্গু এলাকা, সাঙ্গুর গ্যাস তোলার জন্য কন্ট্যাক্ট দিলাম, যাকে সে হলো স্যাব্রন, স্যাব্রন স্যাব্রন বানান ভুলে গেছি আমি, বানান পরিষ্কার করে লিখে দেবো আমি কখনো, বাংলায় স্যাব্রন। স্যাব্রন আমেরিকান কোম্পানি। আমরা যেদিন স্যাব্রনকে ওয়ার্ক অর্ডারটা দিলাম যে তোমাকে এখন থেকে নিয়োগ দেওয়া হলো অমুক জায়গার গ্যাসটা তুমি তুলবা, স্যাব্রন তখনই ওই কন্ডাক্ট অর্ডারটা নিয়ে গিয়ে ওয়াল স্ট্রিটের কোম্পানিকে দেখা, এই দেখো ওয়ার্ক অর্ডার পাইছি, দাও 10 বিলিয়ন দাও। তাহলে কি হলো? $10 বিলিয়ন তো আপনি রাষ্ট্র নিয়েছেন। আসলে আপনি যদি ওয়ার্ক অর্ডারটা না দিতেন স্যাব্রনকে, তার তো সে দায়িত্ব না। এবার বুঝছেন আমরা যে ইনডাইরেক্ট কাস্টমার। তাহলে এগুলো এমন ধরনের ব্যাংক যারা এই নিজেই একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, কমিউনিস্টরা স্যাব্রন চিনে, মাল্টিন্যাশনাল কোম্পানিকে তো খুব চিনে, বিশেষ করে ব্রিটিশ কমিউনিস্টরা খুব ভালো চিনে এটা। এনিওয়ে মূল জায়গায় যায় তো স্যাব্রন কোম্পানি চিনে, স্যাব্রন কোম্পানি ওই যে যাচ্ছে যখন টাকা ধার করতে, এবং ও দিচ্ছে যেহেতু ওয়ার্ক অর্ডার দেখতে পাইছে, বিশ্বাসযোগ্য, টাকা ফেরত দিতে পারবা, তখন ওই ওয়াল স্ট্রিট কোম্পানিগুলো ওকে টাকা দিচ্ছে। তাহলে এই ব্যবসাটাই শুরু করছে আমেরিকানরা 45-এর পরে অর্গানাইজ ভাবে। আর বাংলাদেশ যেন এই লোনটা নিতে পারে, সাঙ্গু গ্যাস তুলতে পারে, তোলার জন্য দরকার হয়, এরও একটা গ্রাউন্ড ওয়ার্ক করতে হয়েছে আমেরিকাকে। তাহলে ততদিন ও আমাকে কম পয়সার টাকা ধার দিয়ে গেছে, এইটার জন্য ওয়ার্ল্ড ব্যাংক IMF, খেয়াল রাখেন, ওয়ার্ল্ড ব্যাংক IMF টাকা ধার দিচ্ছে, ওই টাকা সুদ হলো মাত্র 12 আনা, $1 না, 1% নিচে। ও তো অফিস খরচের টাকা উঠবে না। কিন্তু এই ইভেন কখনো কখনো তো অনুদান, মানে ফেরত দিতে হবে না, আসলেও ফেরত দিতে হবে না, সুদ তো দিতেই হবে না, আসলেও ফেরত দিতে হবে না, এইরকম শর্ত লোন দিছে। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক IMFটা খুলে রাখছে এই জন্য যাতে ওই কোম্পানিগুলা, বিনিয়োগ কোম্পানিগুলা টাকা দেওয়ার মতন বাংলাদেশকে কাস্টমার বানাইতে পারে। তাহলে এখন কি গোসা ঘরে রাগ করে খেল দিয়ে বসবো যে না, এই আমেরিকানরা টাকা নিয়ে গেছে, এই ওয়েস্টরা আমাদের কলোনি করে টাকা নিয়ে গেছে, সেই জন্য আমি আর ওদের কাছ থেকে টাকা নেব না। এই হচ্ছে কমিউনিজম। আর আমি আর্গু করছি আপনাদেরকে চোরের উপর রাগ করে, ও কিন্তু চোর, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু চোরের উপর রাগ করে আমি মাটিতে ভাত রেখে খাইতে পারবো না, এটা বোকা আমি। ঠিক আছে, এখন আসে উল্টো দিক থেকে দেখি এবার। এই যে আমেরিকানদের যখন ধার দেওয়ার ক্ষমতা হয়ে যাচ্ছে, এইটাই হচ্ছে হেজিমনি। আবার আমরা কিন্তু এটা শিখতে যাইনি, আমরা শিখতে গেছি হোয়াট ইজ হেজিমনি। হেজিমনিটা আসে কোত্থেকে? আধিপত্যের ক্ষমতাটা, আধিপত্য করার যোগ্যতাটা ওর কোত্থেকে আসে? আধিপত্য করার যোগ্যতা আসে ওই যে বললাম, তার ধার ইকোনমিটা যখন সারপ্লাসের ইকোনমি হয়ে যায়, সর্বশ্রেষ্ঠ সারপ্লাসের ইকোনমি হয়ে যায়, তখন হোল গ্লোবকে সে ম্যানেজ করতে পারে, একটা আলাদা কন্ট্রোলের ক্ষমতা তার চলে আসে উইদাউট হ্যাভিং এ মিলিটারি। খেয়াল করেন, এই ক্ষমতাটা কিন্তু মিলিটারি ক্ষমতা না। ঠিক আছে, তাহলে ইন্ডিয়ান হেজিমনি কি জিনিস? ইন্ডিয়া কিরকম দেশ হয়েছে? উত্তর না। তাহলে আবার ইন্ডিয়ান হেজিমনি কেমন সব দিকে ক্ষমতা কথা হয়ে গেল? হ্যাঁ, এক ধরনের হলো। তাহলে ইন্ডিয়ান হেজিমনি জিনিসটা কি? ইন্ডিয়ান হেজিমনিটা আসছে, একটা হলো যে তোমরা মুসলমান নিচে জাত, আমরা হিন্দুরা শ্রেষ্ঠ, আমরা হিন্দু শ্রেষ্ঠত্ববাদ, এটাই হিন্দুত্ববাদ, এটি তোমরা করতেছি, এটি তো বিজেপি, এটি তো RSS। শুরুর দিকে কংগ্রেসে এটাই ছিল। তফাৎ হলো কংগ্রেস এটার গায়ের উপরে একটা বলতে চায় না সে আসলে কি, সে উপরে একটা জামা দিয়ে ঢেকে আছে, এই জন্য ওকে বোঝা যাচ্ছে না যে সে আসলে হিন্দুত্ববাদী। হিন্দুত্ববাদী মানে হলো তোমরা মুসলমানরা আমার চেয়ে নিচা। তাহলে এই বাক্য দিয়ে যে আপনাকে মনের দিক থেকে ছোট করে রাখা, আপনি যে কিছু করতে পারবেন এই বিশ্বাস আপনাকে থেকে কেড়ে নেওয়া, এটাও একটা হেজিমনি তৈরি করার গ্রাউন্ড তৈরি করে। কিন্তু খুব কাজে লাগাইতে পারবেন না কখন? যখন আমরা আবার ফাঁক দিয়ে বেরিয়ে চলে গেছি 45-এর পরে, 47-এর পরে, এবং আমরা যদি ডাইরেক্ট আমেরিকানদের কাছ থেকে টাকা ধার করে একটা ইকোনমি বাড়াতে থাকি, তখন তো আমি ইন্ডিয়াকে পাত্তা দিব না। ক্লিয়ার? তাহলে একই সঙ্গে হেজিমনি হওয়ার, একই সঙ্গে হেজিমনি থেকে বেরিয়ে যাওয়ার, দুইটাই দেখাচ্ছি আমি। ওকে, তাহলে এই জিনিসগুলো পার্মানেন্ট। আবার এই যে আমরা হিন্দুরা শ্রেষ্ঠ, মুসলমানরা তোরা নিচা, তোরা নিচে থাক,
হ্যাঁ, তোরা কি বাংলা জানিস? কলকাতা যেটা বাংলা বলবো ওটা শুনবি? তোর ভাষা ঠিক হয় না, তোর গান ঠিক হয় না, তোর নাচ নাচ জানাস না, তুই আমার কিছু গাইছিস? পারিস তো কিছু? সিনেমা বানাইতে পারিস তো? কিচ্ছু পারিস না। কিসের তোর কালচার? কিসের তুই বাঙালি? তুই তো আরবের লোক, দেখাইছিস কি পরে আসছিস তার ঠিক নেই, আর বাঙালি করাস। আমার বিদ্যাসাগর বাংলা যেটা লিখে দিয়েছে ওটা ফলো করবি। এগুলো হচ্ছে কালচারাল হেজিমনি। আর আমাদের এখানে কিছু লোক আছে যারা এটা আবার শুরু করে মেনে নিচ্ছে, এটাই ছায়ানট দিয়ে শিখে আসছে, আরো বেশি করে এটা করতেছে। কেন করতেছে? কারণ সে মনে করে যে 1951 সালে, 47-এর পরে 1951 সালে আমাদের এখানে জমিদার আইন করে জমিদারে উচ্ছেদ করে দিয়ে হিন্দুদেরকে নষ্ট করা হয়েছে। হিন্দুদের আধিপত্য থাকবার যে সুযোগটা ছিল 200 বছর ধরে, এই জমিদারি সুযোগটা নষ্ট করে দেওয়া হয়েছে। এইটা দিয়ে তো হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে মুসলমানেরা। এইটাই তো 51 সালের দুর্ভোগ হিন্দুর উপর নেমে আসছে। এই দুঃখে তো হিন্দুরা দলে দলে ইন্ডিয়া চলে গেছে। দেখেন সুন্দর মিলবে কিন্তু ব্যাখ্যাটা। সো এই হেজিমিটা যে চলে গেছে, এইবার এর দুঃখে তারা চলে গেছে কমিউনিস্ট পার্টি করতে। কেন কমিউনিস্ট হলো আমি আগেও বলেছি, আর ছোট বলে দিই, ডিটেল যাবো না। কমিউনিস্ট করলে সুবিধা হইলো ইসলাম কোপানো যাবে। কারণ মনে করা হয় যে কমিউনিস্ট মানেই হলো যারা ধর্মবিরোধী। বাস, আমি কমিউনিস্ট সাইনবোর্ড টাঙায় আমি তো ধর্মবিরোধিতা করবোই, আমি তো মুসলমান কোপাবই। এই আড়ালটা নেওয়ার জন্য তারা কমিউনিস্ট হচ্ছে। মূলত তারা আসলে হিন্দু শ্রেষ্ঠত্ববাদী। এই হিন্দু শ্রেষ্ঠত্ববাদী, এটাকে আমি বলেছি সংক্ষেপ করে নিয়ে আসছি হিন্দুত্ববাদী। সো হিন্দুত্ববাদী এই শব্দটা ইজ এ কালচারাল হেজিমনি, কালচারাল রিলিজিয়াস হেজিমনি নিয়ে আসে। আরো স্পেসিফিক্যালি বললে এটাকে আমরা বলি এথনিক হেজিমনি, এথনিসিটি, জাত, যেটাকে বাংলা আমরা বলি জাত, আমার জাত শ্রেষ্ঠ। এই এথনিসিটির বয়ান তৈরি করে আসলে হিন্দুত্ববাদটা হিটলারের কায়দায়। আমরা জান মানে দুনিয়া শ্রেষ্ঠ জাতি, আমাদের চোখ নীল, ফলে আমাদের নিচে এই ইহুদিদেরকে কোপায় কাটতে হবে। কোন দিকে আর্গুমেন্টটা আসছিল? আশেপাশে যাকে দেখছে তাকে সব নিচে মনে হয়েছে, এই তোরা আমার সামনে হাঁটু করে বসে থাকবি। সো যে কোনো এই ধরনের শ্রেষ্ঠত্ববাদী ধারণাটাই হলো এরকম। ইউজুয়ালি শ্রেষ্ঠত্ববাদী চিন্তাটাকে দাঁড় করানোর উপায় হিসেবে সে এথনিক শ্রেষ্ঠত্ব দাবি করে। এবং এরই সবচেয়ে খারাপ রূপটা হলো যখন বলে যে তুই আমার নিচে, আচ্ছা তোদেরকে একদম সাফা করে দেবো, আমি নির্মূল করে দেবো। এই শাহরিয়ার কবিরের মতন নির্মূল কমিটির নামটা ওই জন্য হয়, নির্মূলের বাসনা থেকে আসে। এথনিক নির্মূল করবে তারা, রাজাকার নির্মূল করে দিবে একদম। ও জানেই না রাজাকার নির্মূলের নামে সে আসলে হিন্দুত্ববাদের চর্চা করতেছে। এটা এথনিসিটি, এটা ঘৃণার চর্চা। এটা আমরা আবার আসল জায়গায় ফিরে আসি। তাহলে সে শুরু করছিল, তার মানে এগুলো হলো কালচার, এগুলো তো পড়ে পাওয়া। মূল জিনিসটা সে পাচ্ছে কোত্থেকে? আবার ইন্ডিয়ান হেজিমনি তৈরি হওয়ার পিছনে, যেটাকে এখন আমরা স্পষ্ট করে দেখাতে পারছি, আপনাদেরকে বলতে পারছি, আগে কেন স্পষ্ট করে বলতে পারিনি। এই বলতে পারার মূল ঘটনাটা হলো 1/11 2007 সালে 1/11 যখন হয়, এইটাই ছিল ইন্ডিয়ান হেজিমনি। এবার এটা বোথ পলিটিক্যাল ইকোনমি অনেক অংশেই এটা তৈরি হবে। এটা আবার কেমন কথা? তাহলে কি আমি আমার বিরোধিতা করতেছি? আমি একটু আগে বলতেছিলাম হেজিমনি তৈরি হয়, ইকোনমিক হেজিমনিটা তৈরি হয় আপনি যখন সারপ্লাসের ইকোনমি হয়ে যায়। কিন্তু ইন্ডিয়া কি সারপ্লাস ইকোনমি হয়েছে? না, হয় না। তাহলে ইন্ডিয়াকে কেন আপনি এত গুরুত্ব দিয়ে কথা বলছেন? আপনি তখন সরে আসতেছেন আপনার কথা থেকে। না, আমি সরে আসতেছি না। তাহলে কি হয়েছে এই জায়গাটায়? এই যে চেঞ্জটা একটু আগে দেখালাম, যে আমেরিকানদের সারপ্লাস কমে যাচ্ছে, চীন উঠে আসতেছে, এইটা যখন প্রথম আমেরিকানটা টের পায়, সেই রিপোর্টটার প্রকাশের বছর হলো 2008। ওরা বলে প্রতি 4 বছর পরে পরে ওরা একটা সার্ভে করে। মানে 4 বছর, এই জন্য আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন হয় 4 বছর পর পরে। সো প্রত্যেকবার নতুন প্রেসিডেন্ট আসলে তাকে একটা নতুন রিপোর্ট দিবে, গ্লোবাল ইকোনমিক রিপোর্ট প্লাস আমেরিকান ভবিষ্যৎ ইকোনমি কি হতে পারে তার একটা রিপোর্ট দেয়। সেই ধরনের একটা সার্ভে করে ওরা। ওই সার্ভে রিপোর্টে প্রথম 2008 সালের রিপোর্টে যেটা কি আসতেছে সেটা জানা গেছিল প্রেসিডেন্ট লেভেলে। 2007 সালে বুশ জানতে পেরে যায়।
যে চায়নারা উঠে আসতেছে, সে ডুবে যাচ্ছে। এই ডুবে যে এই বিষয়টা যখন সে জানতে পারে, তখন সে সিদ্ধান্ত নেয় এশিয়াতে চীনকে থামানোর কি করা যায়। এইটার জন্য তার কাছে মনে হয় এমনিতে ইন্ডিয়ান ইকোনমি রাইজিং, কিন্তু গ্লোবাল আকারে সারপ্লাসে ছায়া হয়ে গেছে চীনের মতো, ওরকম না, কিন্তু রাইজিং। তাহলে একটা কাজ করা যাক, ইন্ডিয়াকে যদি চীনের বিরুদ্ধে লাগাই দেওয়া যায়, তাহলে তো চীন ঠেকানোর কাজটা অর্ধেক হয়ে যাবে। এই অনুমান থেকে তারা 1-11 করে বাংলাদেশে, দখল নেয় মিলিটারি কুকু দিয়ে। সার কথাটা হলো যে আমি এটা দিয়ে দখল নিব, দখল নেওয়ার পরে এইবার এই বাংলাদেশকে আমি ইন্ডিয়ার হাতে তুলে দেব। সো ইন্ডিয়ান হেজিমনিটা এখান থেকে তৈরি হচ্ছে, বাট এটা একটা অন্যের হেজিমনিটা আমাকে ব্যবহার করতে দিচ্ছে, অন্যের হেজিমনিক পাওয়ারটা, সক্ষমতাটা নিয়ে ওটার শেয়ার দিচ্ছে আমাকে, ব্যবহারকারী হিসেবে আমাকে সুযোগ দিচ্ছে। সো ইন্ডিয়ানরা বাই ইটসেলফ ইকোনমিক সারপ্লাসের কারণে হেজিমনিক পাওয়ার পাইছে, এ কথা সত্য না। কিন্তু ওই চেঞ্জিং টাইমে যখন আমেরিকানরা পড়ে যাচ্ছে, চাইনিজরা উঠে আসতেছে 2008 সালে 7 সালে, তখন তারা 1-11 করে বাংলাদেশকে উঠে দিচ্ছে ইন্ডিয়ার কাঁধে। এই সোনায় সোহাগ হয়ে যাচ্ছে, যেটা ব্রিটিশ আমল থেকে হিন্দু মুসলমানের দিয়ে করে ডিফারেন্সটার কারণে হিন্দুরা ডোমিনেট করে গেছে, এইটা আরো পার্মানেন্টলি যেন সুযোগ পেয়ে গেল 1-11 ঘটনাকে কেন্দ্র করে, যে আমরা তাহলে তারা এখন, এটা তো বহু পুরনো দিন থেকে তারা চেষ্টা করেছিল, জমিদার আমলে তো হিন্দুদের ডমিনেন্সই ছিল, তাহলে সেই জিনিসটা আবার ফেরত পেতে অসুবিধা কি? এই জন্য এটা কঠোরভাবে তৈরি হয়ে গেল, একটা বিশেষ ধরনের ইন্ডিয়ান হেজিমনি তৈরি হলো এখানে। ইন্ডিয়ানরা ইকোনমিক দিক থেকে, সারপ্লাসের দিক থেকে না, ক্রাইটেরিয়া পূরণ করে নাই। কিন্তু যেহেতু আমেরিকানরা আমাকে সুযোগ দিচ্ছে, আমি ইন্ডিয়ানদেরকে, এই সুযোগ নিয়ে ইন্ডিয়ানরা নিজের পাওয়ারটাকে, যেটা এর আগে বড় জোর একটা কালচারাল হেজিমনি হয়ে থাকতে পারছিল, এইটাকে এখন একটা পলিটিক্যাল হেজিমনি হিসেবে আনতে পারলো। এইটা আরো বেশি করে হয়েছে হাসিনাকে ক্ষমতায় বসায় 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত। এই যে 15 বছর 16 বছর ধরে তারা হাসিনাকে বসায়, হাসিনাকে সামনে রেখে পিছন থেকে তার বাংলাদেশকে খবরদারি করে গেছে, হেজিমনিটা করে গেছে। এইটা হচ্ছে সেই হেজিমনিক পাওয়ার। তফাৎ হলো হেজিমনিক পাওয়ার মানে ইকোনমিক সারপ্লাসের দেশ হয়ে যাওয়া, যেটা হলো একটা পরন্ত দেশ, তার যতটুকু আছে ওইটুক দিয়ে হেল্প করেছে ইন্ডিয়াকে, কেন? রাইজিং চায়নাকে ঠেকানোর জন্য। এই হলো ইন্ডিয়ান হেজিমনিটা তৈরি হওয়ার পিছনকার কাহিনী। এখন এই মহিলা লিখতেছে কি দেখেন, ওর কাছে মনে হচ্ছে ওইটা পুরান বয়ান দিয়ে কিন্তু বলতেছে। এই জন্য কি করে বুঝবেন, যখন দেখবেন ভারত বিরোধী বলবে, ভারত বিরোধী আর ইন্ডিয়ান হেজিমনি এক কথা না। দেখে আপনার মনে হতে পারে ও ভারত বিরোধী বলছে, নিশ্চয়ই সে ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে বলতেছে। না, সে বলতে যাচ্ছে এটা ভারত বিরোধী মানে তোমরা মুসলমান, তোমাদের হিন্দুরা তোমাদের তোমরা এটা মানতে চাচ্ছ না, তোমরা মানতে না চেয়ে তোমরা এখন ভারত বিরোধিতা করতে গেছো। এটা হচ্ছে, এটা সে ঠেকাইতে পারবে না, কিন্তু মোর ঘুরে দিচ্ছে, বলছে তোমরা পারবা না, কিন্তু তোমরা জিততে পারবা না। কি করতে হবে? এই জন্য ভারত বিরোধিতার বয়ান নিয়ে এসে তোমরা বকওয়াজি দিয়ে তোমরা ইন্ডিয়াকে পরাজিত করতে পারবা না, ইন্ডিয়ান হেজিমনি থেকে বেরোতে পারবা না। কি করতে হবে তোমাকে? জাতীয় সক্ষমতা। এটা মানে কি? এর মানে কিন্তু সে ধরে নিল যে আমরা জাতীয়ভাবে সক্ষম নই বলে ইন্ডিয়ানরা আমাদের উপর হেজিমনি করতেছে। নো, এটা ভুয়া কথা। তখন কি দেখাইলাম আপনাদেরকে আমি, ইন্ডিয়ানরা আমাদের চেয়ে এমন কোনো শ্রেষ্ঠ হয়ে যায় নাই। ইভেন যদি জিডিপির হিসেবেও দেখেন তাহলেও বহু বছরই হাসিনা না বলি, আমরা ইন্ডিয়াকে বহু জায়গায় বহু বছরই অনেকবারই ইন্ডিয়া থেকে জিডিপিতে আমরা বেটার ছিলাম পার্সেন্টেজের অর্থে। তো ফলে ইকোনমিক দিক থেকে আমাদের চেয়ে ওরা খুব যে বেটার ছিল এমন না, হতে পারতো এত বড় সঙ্গে, কিন্তু সেটা কিছু করতে পারে নাই, বিকজ এটা অন্য কারণ আছে, আমি ওদিকে এখন যাচ্ছি না। সার কথা হলো যে ইন্ডিয়া আমাদের চেয়ে ইকোনমিক দিক থেকে বেটার, জিডিপির দিক থেকে বেটার, আমাদের দিক থেকে বেশি সারপ্লাস ওখানে জমা হয় আনুপাতিক হিসেবে, এই কথাটা সত্য না। তাহলে ইন্ডিয়ান হেজিমনি কথাটাকে যেটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে, ওরা বড় ভাই ওদের সাথে লাগতে যাস না, তো ওই আইডিয়ার উপর দাঁড়িয়ে কথা বলতেছে। আর আমরা ইন্ডিয়ান হেজিমনি বিরোধিতা করছি যেন বা ভারত বিরোধিতা করতেছি, জাস্ট হিন্দু মুসলমানের লড়াই। আমরা মুসলমান হিসেবে হিন্দুদের পছন্দ হচ্ছে না, এটার জন্য পুরানো হিন্দু মুসলমানের লড়াই একটা।
এই জায়গা থেকে দেখতেছে এই মহিলাটা, এর লেখক, এই জন্য সে বলতেছে ভারত বিরোধিতা। ঠিক আছে, ওকে। তাহলে সক্ষমতা, জাতীয় সক্ষমতা মানে কি? আমরা এক্সপার্টাইজ হয়ে গেলে হয়ে যাবে? তা আমরা এক্সপার্ট হবো কি করে? টেকনোলজিতে এক্সপার্ট হয়ে যাবো? টেকনোলজিতে এক্সপার্ট হওয়ার, সব কিছু এক্সপার্ট হওয়ার পুরান জায়গায় আবার ফিরতে হবে। আপনার ইকোনমিক সক্ষমতা আসতে হবে আগে। ইকোনমিক সক্ষম উল্টা, আসলে ইকোনমিক সক্ষমতা জাতীয় সক্ষমতা। জাতীয় সক্ষমতা মানে কি? there is nothing called জাতীয় সক্ষমতা। জাতীয় সক্ষমতা হলো ইকোনমিক সক্ষমতাটা আপনি আর একটা মাপক দিয়ে, আর একটা স্কেলে মেপে বলতেছেন আপনারা জাতীয়ভাবে এখন খুব প্রোডাক্টিভ হয়েছেন, এই জন্য সক্ষমতা মানে কি? প্রোডাক্টিভ। আমরা অমুক অমুক জিনিস মানতে পারি, আপনারা পারেন না, এরকম না। এখানে আবার স্টালিনিজম, কমিউনিস্টদের আর একটা বেকুবি ধারণা আছে, এটা বলে দিই। এটা না বললে এই জাতীয় সক্ষমতা এই শব্দটা আড়ালে কত কথা লুকায় আছে, কত বাজে কথা লুকায় আছে তা জানা যাবে না। স্টালিনিস্টদের মাথায় এই বাজে ধারণাটা আছে। প্রথম বাজে ধারণা হলো যে প্রত্যেকটা দেশকে যা যা সে ভোগ করে সব তাকে নিজেই বানাইতে হবে। কথা বুঝছেন ভালো করে? আপনি যদি একটা সুইও ব্যবহার করেন, সুইটা নিজের দেশে তৈরি হতে হবে। বিরাট টেকনোলজির কিছু একটা ব্যবহার করেন, ওটা নিজে তৈরি করতে হবে, নিজের দেশে তৈরি হতে হবে, দেশে 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 সব দিতে হবে। এটা হচ্ছে স্টালিনিস্ট বক্তব্য। মানে উল্টা করে বললে, বাণিজ্য শব্দটাকে তারা বিশ্বাস করে না, বাণিজ্য করাটা হারাম। এটা কেমন কথা? এর সঙ্গে এটা কি সম্পর্ক হলো? সম্পর্ক হলো এই জন্য, এই যে আপনি অন্য দেশ থেকে কিছু একটা কিনে আনবেন, তা নিচা তো এই জন্য তো কিনে আনতেছেন। দেখেন না, যখন বাংলাদেশ ইন্ডিয়া থেকে পেঁয়াজ কিনে, তখন বলে কলকাতা বলে আমরা পেঁয়াজ না দিলে তোরা খাইতে পারতিস না, আমরা চাল না বেচলে তোরা না খেয়ে মরতিস। এই আইডিয়াগুলো করতে গেছে কমিউনিস্টের দিকে। ন্যাশনালিজম, এটা কমিউনিস্টদেরও না, অরিজিনালি শব্দটা হলো ন্যাশনালিস্ট বক্তব্য, জাতিবাদ। যা ভোগ করবো সব নিজে তৈরি করতে হবে। না, এটা একটা গাধার বক্তব্য। আচ্ছা, আমি যে চাল কিনতেছি, ওরা কি আমাকে মাংনা দিতেছে? না। তাহলে চালের বদলে তো কিছু একটা দিছি। কি দিছি? সাপ্লাস অর্থ দিছি, আমি ডলার কামিয়েছি, ডলার দিছি। আমি যে দোকানদারের কাছ থেকে একটা জিনিস কিনি, এখান থেকে কেউ কারো ছোট হওয়ার কিছু নাই। ভাই, আপনার জিনিসের 10 টাকার দাম, 10 টাকা তো পরিশোধ করে দিচ্ছি, আমার সে ক্ষমতা আছে। এখানে তো আপনার কাছ থেকে আমি জিনিস কিনলাম বলে আমি নিচা হয়ে গেছি, এতে কোনো মানে হয় না। ইটস এক্সচেঞ্জ। এক্সচেঞ্জে কে নিচে আর কে উঁচা না, এটা গাদা কথা। অ্যাজ লং অ্যাজ আমি আপনার কাছে ভিক্ষা নেই। আপনি দোকানে গেছি, আপনার গিয়ে জিজ্ঞেস করছি জিনিসটা কত দাম, আপনি দাম বলছেন, আপনি পকেট থেকে কর্পোরেট টাকা বাইর করে আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি জিনিসটা দিয়ে দিচ্ছি, আমি নিয়ে বাসায় আসছি। এতে কেউ কারো ছোট হওয়ার কিছু নাই। এই যে ছোট হওয়ার চিন্তাটা করতে আসতেছে, হ্যাঁ দেখছো, তোমরা যত চাল খাও সব চাল নিজে বানাইতে আরো না, এই যে তাহলে তোমরা ছোট, তাহলে যা ভোগ করবার সব নিজে বানাইতেই হবে। এই আইডিয়াটা কমিউনিস্ট না, শুধু স্টালিনের বক্তব্য, এটা কার্ল মার্কসও না, লেনিনও না। যা আমরা ভোগ করবো আমার দেশের সব আমাকেই উৎপাদন করতে হবে, এটা শতভাগ ভুয়া কথা, অবাস্তব কথা। বরং এই কথাটাই আমেরিকানদেরও রিয়েলাইজ করতে সময় লাগছে। লেখে যখন ওটা গ্লোবালাইজ নিয়ম বানাইছে, সেটা হলো 1980 সাল। 45 সালেও বোঝে না এটা আমেরিকানরা। 45 সালের পরে আমেরিকানরা ক্ষমতা পাইছে ঠিকই, কিন্তু তারপরে চেষ্টা করতেছে, চিন্তা করতেছে কিভাবে, পদ্ধতিটা কি, আমাদের মতন দেশে তারা বিনিয়োগ নিয়ে আসবে। বিনিয়োগ মানেটা কি? শুধু ক্যাশ টাকা দিয়ে আসবে, ক্যাশ ডলার দিয়ে যাবে, নাকি আর কিছু করবে? নাকি আমি যে টুথপেস্টটা ব্যবহার করব, ওটা সে বানায় নিয়ে আমার দেশে নিয়ে আসবে, আমি যা ভোগ করবো তা সে বানায় নিয়ে এসে আমাকে দিবে, এটাতে বেশি তাড়াতাড়ি ঢুকা যাবে আমার দেশে, ভালো ব্যবসা হবে? নাকি আগে এসে উপর থেকে আচ্ছা তুমি এটা কারখানা করতে চায় না, 10 টাকা টাকা ধার দিল, টাকা ধার দিলে সুদ দিল, এটাতে বেশি লাভ হবে, ওর তাড়াতাড়ি বেশি প্রভাব হবে, বেশি সুবিধার জন্য ওর দিক থেকে হবে। এইটা সে চিন্তা ভাবনা করতে করতে সময় লাগছে 45 থেকে 80 সালে শিওর হয়ে গেছে যে বেস্ট পথ পেয়ে গেছে একটা। বেস্ট পথটা কি তাহলে? বেস্ট পথটা হচ্ছে এই যে তুমি এইটাকেই বলে গ্লোবাল বাণিজ্য। বাণিজ্য, বাণিজ্য এন্ড বাণিজ্য গ্লোবালি, সব দেশের সাথে সব দেশে
বাণিজ্য, বাণিজ্য মানে বাণিজ্যের গোড়ার কথাটা হলো এক্সচেঞ্জ, বিনিময়। বিনিময় মানে আপনার কাছে আপনার পণ্য আছে, আমার কাছে আমার পণ্য আছে, আমি আপনাকে এটা দিব, বিনিময়ে ওটা আপনি আমাকে দিবেন। তাহলে জিনিসটা হলো বিনিময়ের ধারণাটা দুর্বল থাকলে আপনি তখন জাতিবাদী কায়দায় বলবেন যে তোদেরকে আমি চাল দিছি না, আমি না দিলে তো তুই না খেয়ে মরতি। দিল গাদা, তোর গায়ে লাগে না? ডলারটা করতে গাইলো তো, তোরা তো ডলার আছে, আমি যে তোর ডলার দ্বারে দিলাম তো গায়ে লাগে না? আমি তোরা মাংনা নিছি। হ্যাঁ, তার মানে দাঁড়ালো বাণিজ্য, আমি তোকে একটা দিছি, তুই আমাকে একটা দিছি, আইদার টাকা দিচ্ছি নাহলে আরেকটা পণ্য দিছি। আমার পাট নিয়ে তোদের পাটকল চলে, আমি তার মানে কি তোদের পাটকল চলে কি করে? তাহলে পাটকল দিছস কেন? তোরা তো এই জায়গায় স্ট্যালিনের নিয়ম মানি না, সব নিজের ঘরের তৈরি করবি, তা তো করিস না। তো ওইখানে তো চুপ থাকবে না, ওটা কিছু না। আর এই যে সবকিছু নিজে বানাইতে হবে, এই গাধামি চিন্তাটাই ছিল আসলে স্ট্যালিনের সমাজতন্ত্র। এবং এইটার সাথে কার্ল মার্কসের সমাজতন্ত্রের কার্ল মার্কসের ধারণার কোনো সম্পর্ক নেই। কার্ল মার্কসের ধারণা ছিল এই বিনিময়, এক্সচেঞ্জ কথাটা কার্ল মার্কসের। উনি গ্লোবাল এক্সচেঞ্জের পক্ষের লোক। কার্ল মার্কসের জার্মান লিটারেচার বই যদি পড়েন, লাস্টের দিকে চ্যাপ্টারে দেখেন গ্লোবাল এক্সচেঞ্জের পক্ষে ওনার আর্গুমেন্ট আছে। না জেনে না পড়ে এইসব স্টাইলিস্ট হয়ে যাবেন না দয়া করে। ওকে, মূল কথা এখন আসি। তাহলে গ্লোবাল বাণিজ্য লাগবে আপনার কাছে। এই গ্লোবাল বাণিজ্য যখন যাবে, তাহলে বাণিজ্য কথাটার মানে কি হলো? মানেটা হলো যেই দেশ যেই জিনিসটা, যেই পণ্যটা সবচেয়ে সস্তায় বানাতে পারে, তার মানে সবাই সেটা ভোক্তা হয়ে যেতে পারবে, সুযোগ পাবে। কথা বুঝতে ভালো করে। বাংলাদেশ থেকে শার্ট নিয়ে গেলে এই টুক শ্রম দিয়ে শার্টকে আমেরিকা বানাতে পারে না? অবশ্যই পারে, কিন্তু আমেরিকান লেবার কস্ট অনেক বেশি। ওর থেকে আমার কম পয়সার লেবারটা তো তুলে নিয়ে যেতে পারলো এক্সচেঞ্জের ভিতর দিয়ে, এইটা দিয়ে সে আবার হায়ার একটা ইন্ডাস্ট্রি করবে। কিন্তু এইটার ভিতর দিয়ে একটা গ্লোবাল এক্সচেঞ্জের দুনিয়া হয়ে যাবে, সবাই সবার সাথে এক্সচেঞ্জ করবে। এইটা বেটার ওর ক্যাপিটালিজম ছড়ানোর জন্য, বিনিয়োগ ছড়িয়ে পড়ার জন্য, বিনিয়োগ চাহিদা কন্টিনিউয়াস হওয়ার জন্য। এই জন্য আমেরিকানরা গ্লোবাল এক্সচেঞ্জের দুনিয়া, অর্থাৎ গ্লোবাল বাণিজ্য, গ্লোবাল ক্যাপিটালিজমের দিকে চলে গেছে। ক্লিয়ার? এই জিনিসটা কমিউনিস্টের মাথায় ঢুকবে না, এই জন্য সে তো বাণিজ্যকে হারাম মনে করে। ও তো এখনো, আমার যদি একটা দোকান দেই, ভাত খাওয়ার দোকান দেই কি চাউল বেচার দোকান দেই, ও তো এখনো শিওর না, আচ্ছা এই লোকটা যে দোকানটা করতেছে ও লোকটা তো কমিউনিস্ট জানি আমি না, এই যে বাণিজ্য করতেছো, ব্যবসা করতেছো না, প্রফিট 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 মানে পুঁজি না, হারাম হারাম হারাম, পুঁজি খাইছো তুমি। ও তো ব্যবসা করা হারাম না হালাল এইটা এখনো সিদ্ধান্ত শেষ করতে পারে নাই। এই হচ্ছে স্টালিনিস্ট কমিউনিস্ট। ফলে ওর কাছে বাণিজ্য হারাম। ওকে যে স্ট্রেট কাজ জিজ্ঞেস করেন, বলেন তো দেখি বাণিজ্য হারাম না হালাল কমিউনিস্টদের চোখে? মাথা চুলকাবে শেষে না না, এই যেহেতু প্রফিট করে, প্রফিট খুব খারাপ জিনিস, শোষণ শোষণ। তাহলে সে কনক্লুশনে আসবে যে দোকানদারি করাটা, ভাত খাওয়ার হোটেল দেওয়াটা, চাউল বেচাটা খারাপ, হারাম। কিন্তু সেই আবার সুযোগ পেলে কিন্তু দোকানদারি করবে। যাই হোক সে কথা। ওকে, তাহলে মূল বিষয়টা দাঁড়ালো হলো যে তাদের যে বাণিজ্য সম্পর্কে ধারণা, এটা হারামের ধারণা। আর তারা মনে করে ওই স্ট্যালিন যেটা দিয়ে গেছিল, যে সমাজতন্ত্রের ধারণাটা, ও সব প্রশ্নের উত্তর এখানেই আছে। সোভিয়েত ইউনিয়ন কেন ফেল করলো? না না, এটা দরকার না, এটা ষড়যন্ত্র করে ভেঙে দেওয়া হয়েছে। এর বাইরে কিছুই শুনতে চাইবে না। কেন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল? কেন মাও সেতুং রুল ট্রেন চেঞ্জ করলো কেন? না, এগুলো সব ষড়যন্ত্র, দেং জিয়াওপিং এর ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র দিয়ে ব্যাখ্যা করবে। ব্যাখ্যা করার কিছুই না, আসলে একটা অজুহাত দিবে আর কি, খামোকা। যে ব্যাখ্যা করে বলছে ঠিক তাও না। ওকে, তাহলে সার কথাটা আসলো কোথায়? তার মানে ইন্ডিয়ানদের যে হেজিমনিটা, এইটা ইকোনমিক হেজিমনিটা না, এটা হলো এই যে চেঞ্জিং এর সময় গ্লোবাল লিডার আমেরিকানরা ইন্ডিয়াকে কাছে ডেকে নিয়ে এসে কোল দিয়েছিল, সেটার কারণে সে নিজেকে হেজিমনিক্যাল পাওয়ারওয়ালা ভাবতে শুরু করেছিল। এবং এইটা যেহেতু 15 বছর ধরে বাংলাদেশের চর্চা করার সুযোগ পাইছে, এইটার কারণে হিন্দুত্ববাদটা এই 15 বছর ধরে আরো এক্সটেনশন পাইছে। শুধু তাই না, এই সময় ইন্ডিয়ান এম্বাসি সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে কালচারে, নাটক, সিনেমা, গান থেকে শুরু করে চরকি চরকি, ইয়েস, প্রথম আলো চরকি, প্রথম আলোকে টাকা দিয়ে পেলে পুষে রাখ, যত ধরনের আইডিয়া আছে সব আইডিয়ার ভিতরে একটা হিন্দুত্ববাদ ঢুকিয়ে রাখা।
তা দিয়ে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করা, এই সব কাজগুলো করছে ইন্ডিয়ানরা। এটাই ইন্ডিয়ান হেজিমনি। তাহলে ইন্ডিয়ান হেজিমনি ভাঙবো কি দিয়ে, কোন সক্ষমতা দিয়ে? তাহলে সে তো আসলে ইন্ডিয়ান হেজিমনিকে স্বীকার করতেছে না। ও বলতেছে, ধরে নিয়েছে আমরা স্রেফ একটা আমি মুসলমান বললা আমি এর জন্য হিন্দু বিরোধিতা করতেছি, এই জন্য ভারত বিরোধিতা। আমি যে ভারত বিরোধিতার কথা বলছি ইন্ডিয়ান হেজিমনির কারণে। হেজিমনির ধারণাটা নিতে হবে তো আপনাকে। আপনি যে হেজিমনির ধারণাটা বুঝেন নাই, আপনি স্টালিনিস্ট বলে আপনি বোঝা সম্ভব না আপনার পক্ষে। ইদানিং কমিউনিস্টরা বাধ্য হচ্ছে আবার একটা জিনিসে, যখন দেখা যাচ্ছে মোদির সব হারাই যাচ্ছে, হারাইতে হারাইতে গিয়ে এখন ডাইরেক্ট মুসলমান পিটানো ছাড়া ভোটের বাক্স আর ভরতেছে না, হিন্দুত্ব ভোট আর আসতেছে না। তাই সে যে কোনো কাউকে মুসলমান মানে বাংলাদেশ থেকে ইচ্ছাস দা পিটা, এইটা যখন পিটাচ্ছে এখন স্বীকার করতে হচ্ছে। আমি ফেসবুকে দেখতেছি কিছু কিছু ডাহা কমিউনিস্ট, একদম রিয়েল কমিউনিস্ট, আমি বলছি না না এটা খুব খারাপ হয়েছে, এটা খারাপ, বাস অতটুকুই। কিন্তু খারাপটার মানে কি, বাস্তবতা কি, মানে এটার ইমপ্লিকেশন কি, অন্য জায়গায় এর উপর ছাপ পড়বে কি না, এইসব জায়গায় তারা খুঁজতে রাজি না। তারা যে ঘুরে ফিরে ইন্ডিয়ান হেজিমনির পক্ষে দাঁড়ায় যাচ্ছে এবং একদিন যে এর আন্ডারেই ছিল, এদিকেও তাদের মন যায় না, চোখ পড়ে নাই এখন পর্যন্ত। এই জন্যই দেখেন এই লেখাটা লিখতেছে। আর সক্ষমতা, কোন সক্ষমতা? ইকোনমিক সক্ষমতা দিয়ে কি আমি ইন্ডিয়ান হেজিমনি ঠেকাতে পারবো? না, এর সাথে এর কোনো সম্পর্ক নেই। আমি যদি ইন্ডিয়ার চেয়ে বেশি ইঞ্জিনিয়ার বানাই তাহলে কি আমরা ইন্ডিয়ার এই হেজিমনি থেকে পার হয়ে যাবো? না, এর সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে জাতীয় সক্ষমতা বলতে আসলে এটা একটা গাধা, আর একটা স্টালিনিস্ট গাধামি কথা বলছে ওখানে। যেহেতু সে বাণিজ্য বুঝে না, তো সে জাতীয় সক্ষমতা কি বুঝবে? সে তো এক্সচেঞ্জ বুঝে না। কার্ল মার্কসের সবচেয়ে কালজয়ী বিপ্লবী ব্যাখ্যা, বিপ্লবী ধারণা হলো এক্সচেঞ্জ। কোন স্টালিনিস্ট এক্সচেঞ্জ কথাটা বুঝে না, গুরুত্বপূর্ণ মনে করে না তাকে। তো সে বুঝবে এটা, এই জন্য আন্দাজে একটা ছেড়ে দিল। আপনারা সক্ষম হন, ইন্ডিয়ানরা হেজিমনি করতেছে, আমরা সক্ষম না বলে জানো। এইটা হয়েছে এই জন্য যে আপনাদের শাসক বসাতে এমন একটা পাগলি হাসিনা, যে বলতেছে দুনিয়া জান না যাক, বাংলাদেশ জান না যাক। আমার বাপের দেশ এটা, আমার বাপের মৃত্যুর দিনে কেন তারা মিষ্টি খেয়েছে, আমি এটার প্রতিশোধ দিব। সে এখন কি করতেছে, আমার রাজগোষ্ঠ খুললা সেই টাকা ছড়াচ্ছে, তোরা কে কত চুরি করে খাবি খা, খালি আমার বাপের নামে চিল্লা দিবি। তো এমন একটা শাসক বসে রাখছে, সে বসায় রেখে তার হেজিমনিটি কায়েম করছে। আচ্ছা, এর মধ্যে আবার কথা আছে 16 সালের পরে, 2016 সালের পরে আমেরিকানরা আবার এই যে সুযোগ সুবিধা যা ইন্ডিয়াকে দিয়েছিল সেটা কিন্তু প্রত্যাহার করে নিচ্ছে। তবুও আচ্ছা ঠিক আছে, তুমি আমার চীন বিরোধী যেসব জোটফোট আছে ওই জোটের মধ্যে তুমি স্ট্র্যাটেজিক বন্ধু হিসেবে থাকবা, এই বলে ইন্দো প্যাসিফিক আইপিএল, যেটা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, আইপিএস, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ভিতরে ইন্ডিয়াকে রাখছিল, যেটার একটা পার্ট হলো কোয়াড। সে কোয়াড ওয়াকও হয়ে গেছে। কিন্তু গত বছর, 1 বছর হলো ট্রাম্পের ক্ষমতায় আসা, 2025 সালে ক্ষমতায় আসার পর থেকে সে এখন ওই ইন্ডিয়াকে স্ট্র্যাটেজিক ভাবে যে দেখবে, স্বার্থ পকেটে থাকবে, কাছের লোক মনে করবে, সেই জায়গায় ট্রাম্পের নীতি না। শুল্টা এই যে এখনকার যুগ হলো ট্যাক্স ধরা, আরো 50% বেশি ট্যাক্স ধরছে। সে এখনকার যুগ হলো ট্যাক্স ধরা। সেই জন্য তুমি ইন্ডিয়া হও আর যাই হও, ভালো করে মাখর তেল তুমি ট্যাক্স দাও, তুমি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করো, এইবার হয়েছে না? তাহলে এইটার জন্য হেজিমনিটা ভার্চুয়ালি, ভার্চুয়ালি না, বাস্তবত এটা নাই হয়ে গেছে। কিন্তু ইন্ডিয়ানরা গান আমাদের এখনো হেজিমনি আছে, কিন্তু আমাদেরকে এখনো আমেরিকানরা সাপোর্ট করে, এই গল্প ওরা বারে বারে দেয়। আর এই যে বাংলাদেশে যেগুলা ছেলে মেয়ে আছে, আনু মোহাম্মদ গং যেগুলা আছে, তারা এইটাকে ঠেকাচ্ছে। আসলে ইনডাইরেক্টলি তাদের আর্গুমেন্টটা ইন্ডিয়ার হেজিমনিটাকে টিকে রাখার পক্ষে কাজ করে। তাহলে বোঝা গেল এই বাক্যটা কেন ভুল, এবং বাক্যটা কেন আসছে, কোত্থেকে আসছে, তার হদিস আমি আপনাদেরকে দিলাম। ওকে, মোটামুটি এটা শেষ। লাস্টে খালি একটা কথা বলে দেব, তাহলে এই যে আমি বললাম, তার আমি যে ধারণাটা দিলাম, যে যেহেতু আমরা সবাই একটা কলোনি হয়ে থাকা দেশ, পূর্ণ কলোনি ছিলাম আমরা, ফলে সমস্ত সারপ্লাস আমাদের উঠিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে। ফলে আমাদেরকে এখন উপায় নেই লোন নেওয়া ছাড়া, অর্থাৎ বিদেশি বিনিয়োগ নিয়ে আমাকে উঠতে হবে, এছাড়া কোনো অপশন আমার জন্য করে রাখা হয় নাই। এটা চোরের উপর রাগ করে চোরের কাছ থেকে টাকা ধার করতে যাব কেন, এই বলে গর্ব করার কিছু নাই, এটা বোকামি হবে।
তো আমাদেরকে ওয়ার্ল্ড ব্যাংক IMF থেকে ধার করতে হবে, বিদেশি ডাইরেক্ট বিনিয়োগও যদি আসতে হচ্ছে এটাকে ওয়েলকাম করতে হবে। সুবিধা একটা আছে আবার এর ভিতরে, এই যে বললাম যে অলমোস্ট বিনা সুদের লোন দেয়, যেটা 1% নিচে থাকে। তো বিদেশি যে বিনিয়োগ দেয় আমাদেরকে কত সুদ দিতে পারে, এটা সুবিধা আছে কিছু। ম্যাক্সিমাম লোনের ইন্টারেস্ট হয় 8% গ্লোবালি, কিন্তু খুব কম দেশ আছে 8% সুদ নেয় তারা। আমাদের একবার এটা হিসেব করা হয়েছিল, দেখা গেছিল 6% সুদ চায়। আমরাও তাও নেই। সেতুটা করার জন্য, পদ্মা সেতু করার জন্য মালয়েশিয়ান কোম্পানিকে বলা হচ্ছিল, মালয়েশিয়ানরা বাজার যাচাই করে দেখে বলেছিল 8%, 6% সুদ দিয়ে আমাদেরকে দিতে হবে। কেন? মালয়েশিয়ানরা যদি, যেহেতু ইকোনমি ভালো থাকলে গ্লোবাল বাজার থেকে প্রাইভেট লোন হিসেবে যদি সরকার নিতে চায় তাহলে সেই সুদ লাগবে, ওরা নিতে গেলে লাগবে 5%, 1% মার্জিন বাড়ায় নিয়ে আমাদের কাছে 6% দেবে। তো ওটা দিয়ে এক অর্থে বাজার যাচাই করা হয়ে গেছিল যে আমাদের সরকার যদি ডাইরেক্ট গ্লোবাল বিনিয়োগের বাজার থেকে ধার নিতে চায় তাহলে কত সুদ লাগতে পারে। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে আমরা 5 থেকে 6% সুদ দিলে আমরা টাকাটা পাইতে পারি। ক্লিয়ার? এটা এই সুদটা অনেক কম থাকে কেন? কারণটা হলো এই টাকা নিয়ে তা আমি একটা বিনিয়োগ প্রজেক্ট করব, প্রফিট মানে প্রোডাক্টিভ কারখানার ভিতরে তো এই টাকাটা ঢালবো। দেখেন এর সুদ যদি হয় মনে করেন যে 13-14%, তাহলে আমি ওইটা প্রোডাকশনটা করে সেটা কারখানায় কারখানা করে বেচছে, ওখান থেকে সুদ এনে আপনাকে এত টাকা দিতে, আমি কয় টাকা দিব? এই জন্য সবসময় বিনিয়োগ পুঁজি, যত বড় বিনিয়োগ পুঁজি তত সুদের হার কম হবে। ঠিক আছে? ওকে, তাহলে এটার জন্য আমাদেরকে সুদ অত % দিতে হবে, কিন্তু এটা দিয়ে উঠতে হবে। ওকে, এখন যে প্রশ্নটা উঠছে, যেখানে প্রশ্ন, তাহলে আমরা আবার এই ইন্ডিয়ান কায়দা মনে করি, আচ্ছা ঠিক আছে, আমরা আমেরিকার কাছ থেকে টাকা ধার করব, আমরা চীনের কাছ থেকে টাকা ধার করব, তাহলে আমরা ছোট হয়ে গেলাম। ওই যে ইন্ডিয়া থেকে চাল কিনে আনলে আমরা তো ছোট হয়ে গেছি, ইন্ডিয়া থেকে পেঁয়াজ কিনে আনলে আমরা তো ছোট হয়ে গেছি। ও বুঝেই পারতেছে না যেটা একটা এক্সচেঞ্জ। আমার তো বিনা পয়সায় দাও নাই তো, আমি হয় নগদ টাকা দিচ্ছি, নগদ ডলার দিচ্ছি, আর নালে অন্য একটা পণ্য দিচ্ছি। ফলে এখানে তো ছোট হওয়া বড় হওয়ার কিছু না, এটা গ্লোবাল বাণিজ্যের অংশ এটা। তাহলে একমাত্র আপনি যদি স্টালিনিস্ট হন আর ন্যাশনালিস্ট যদি হন, এই যে যা কিছু ভোগ করবো সব নিজে টানা নিব, এই টাইপের একটা গাধার চিন্তা যদি কবে করে থাকেন, তাইলে আপনি এই উগ্র জাতিবাদী যদি হন আর যদি স্টালিনিস্ট হন, দেখেন দুটার মিলটা খুব ইন্টারেস্টিং মিল। উগ্র জাতিবাদী কিন্তু এটাই চিন্তা করে, মোদির দেশটাই চিন্তা করে, প্রতিদিন বলে ও যে ওর দেখবেন একটা আরেকটা ওরা যেটা বলে কি বলে পার্টির অঙ্গ সংগঠন বলি আমরা, ওদের একটা অঙ্গ সংগঠনের নাম হলো জাগরণ চক্র। জাগরণটা কিসের? জাগরণ হলো জাতিবাদী জাগরণ, হিন্দুত্বের জাগরণ। এই জাগরণ বলতে পারে, জাগরণ বলে যতগুলো পার্টি আছে, যতগুলো তৎপরতা আছে, এর সবের কাজ হলো বিদেশি প্রোডাক্ট ব্যবহার করা। এই যে চাইনিজ টিভি নিয়ে এসে ধ্যানে ভাড়াই দিল, হেভি বিপ্লবী। ঘটনা হলো যে ইন্ডিয়াতে যত টিভি বিক্রি হয় তার 70% টিভি হলো চাইনিজ। মোবাইল ব্যবহারে তাও এর কাছাকাছি। এনিথিং টেকনোলজি, ইলেকট্রনিক টেকনোলজি সব এই 70%-এর কাছাকাছি হবে চাইনিজের প্রোডাক্ট। আর এটাও বলে একদিকে, আর একদিকে জাগরণ চক্র মারা, এবারে এই হচ্ছে ইন্ডিয়া। এনিওয়ে, সো প্রথম কথা হলো যে কেউ কারো কাছ থেকে একটা কিছু কিনলে নিজে ছোট হয়ে যায় না। এখনো চায়না থেকে ইন্ডিয়া যা টোটাল আমদানি করে, এটা যদি টোটালটা হয় 125 আমদানি রপ্তানির, এর মধ্যে 100%ই হলো ইন্ডিয়া যেটা আমদানি করে চায়না থেকে। 25% এখনো যায় নাই কখনো ইন্ডিয়ান প্রোডাক্ট। 15% পর্যন্ত উঠছিল বলে আমি সর্বশেষ জানি, যেটা সে চীনে উল্টা বেচতে পারে। তো এইটা দেখলে তাকে জাগরণ চক্র কোনো আঘাত লাগে না। এটা যদি 100% মানে পুরাটাই যদি হয় তাহলেও আমি কোনো সমস্যা দেখি না। আপনি তো এক জায়গায় আমদানি করছেন, আরেক জায়গায় রপ্তানি করছেন, তো আপনি যেখান থেকে রপ্তানি করছি সেখান থেকেই আমদানি করতে হবে না, এটা ভুয়া আলাপ। এগুলা গ্লোবাল বাণিজ্যের ভিতরে এই আলাপটা ভুয়া। ওকে, তাহলে মূল যে কথাটা বললাম, তাহলে অন্যের কাছ থেকে লোন নিয়ে নিজে উপরে উঠে আসাটাকে ঠিক হবে? নৈতিকভাবে কি ঠিক অন্যের লোন নেওয়া? আচ্ছা, আরেকটু বড় করে বলি, এখন এই কথাটা শুনলে আমরা অনেকেই দ্বিধা পড়ে গেছে, আমি ঠিক বলছি, আমি কোন দিকে যাবো? তো এরপরে একটা কথা বলি, এই জিনিসটা একটু বাড়ায় বলি, তাহলে আপনার বলুন ঠিক বলছে। কিরকম ভাই?
আজকে যে চীনের উত্থানটা, এই চীনের উত্থানে বিনিয়োগ পুঁজিটা কিন্তু আমেরিকান। এটা শোনার না 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 না, চীন তো ছোট হয়ে গেল, আমেরিকানদের টাকায় চীন বড় হয়েছে আজকে। এই চীন তো ছোট। এই যে আবার এই ছোট বড় চিন্তাটা আসছে করতে, আপনি যদি ন্যাশনালিস্ট হন, আপনি যদি গাধার স্টালিনিস্ট হন, তাইলে এই লোন নেওয়াটাকে আপনার কাছে মনে হবে কারণ ওরে বাবা তোর লোন নিয়ে কি আমি মেরে খাইছি না সুদ সহ ফেরত দিছি। তো সুদ সহ যদি ফেরত দিয়ে থাকি তুই আর আমি ইকুয়াল। ইকুয়াল না হলে তো বাণিজ্য হবে না। আপনি জয় টাকার পণ্য আমাকে দিয়েছেন, তত ডলার আপনাকে আমি ফেরত দিয়ে দিচ্ছি, তো এখানে ইকুয়াল। এখন কে পণ্যদাতা কে অর্থদাতা এইটা দিয়ে উঁচা নিচে মাপা যাবে না। ঠিক আছে, ওকে। তা আমাকে একজন প্রশ্ন করছে, আজকে চীনের উন্নতির পিছনে যদি আমেরিকান অবদান অনেক থেকেই থাকে, তাহলে সেই সময় চীন পুঁজির জন্য আমেরিকার মুখাপেক্ষী ছিল। এই মুখাপেক্ষী শব্দটা কিন্তু খুব সাংঘাতিক। ওর মুখের দিকে দেন না ভাই একটু, এরকম মুখাপেক্ষী ছিলেন? উত্তর হচ্ছে না, উল্টা বরং চীন আমেরিকার কাছ থেকে আমেরিকাকে বিনিয়োগ করার সুযোগ দিয়ে আমেরিকাকে হেল্প করছে। এটা আবার কি করলেন গর্বের কথা চীন বললে? না, কারণটা হলো মার্ক্সের তত্ত্ব, আমি ডিটেলে যাব না। সারপ্লাস জড়ো হতে হতে আমেরিকার মতন দেশ যে চুরি করে আনে, সে ভাবেন না যে খুব শান্তিতে থাকে। ওর প্রধান মাথার ব্যথা, মাথার ঘায়ে কুকুর পাগল অবস্থা। এই অর্থটা 100 টাকা আজকে আমার আছে, গুনে দেখলাম। আমি যদি বিনিয়োগ না করতে পারি, কালকে আমার এই 100 টাকার দাম হয়ে যাবে 99 টাকা। কথা বুঝছেন এবার? তো বিনিয়োগে আমার টাকাটা বেঁচে থাকবে। আর বিনিয়োগ বাজার যদি না তৈরি করতে পারি, নিবে কাস্টমার যদি না থাকে, তাহলে আমার টাকা কমতে থাকবে। এই হলো যার কাছে বিনিয়োগ সক্ষমতা আছে তার বিপদ। কাজেই চীন সেই বিনিয়োগের অর্থ নিতে পারছে দেখে আমেরিকানরা খুশি হয়েছে। খুশি হয়েছে তার প্রমাণ কি? প্রমাণ হলো বিনিয়োগ নেওয়ার আগে মাও সেতুং চুক্তি করছিল, আমি ইউএন এর মেম্বার না, তুই আমার থেকে ভেটো পাওয়ারওয়ালা মেম্বারটা নিয়ে গিয়ে তাইওয়ানকে দিয়ে রাখছিস, ওটা কাইরে নিয়ে এসে আমার ফেরত দিবি। যদি দেশ তাহলে তোর সাথে আমার সম্পর্ক হবে, তুই আমেরিকার সঙ্গে আমার সম্পর্ক হবে, তোকে আমি বিনিয়োগ করতে দিব। এবং আমেরিকানরা তাতে জয় হুজুর বলে রাজি হয়েছিল। এই বুঝেন না, এটা কি যথেষ্ট না যে কে নিচে হয়েছিল কে উপরে ছিল? আর এমনিতে এটার সঙ্গে উঁচা নিচের কোনো সম্পর্ক নেই। আপনার সুদ সহ যদি অর্থ ফেরত দিতে পারি, এটা কি আমেরিকা জানতো না এই বিনিয়োগ দিচ্ছে একসময় চীন আমার চেয়ে বেশি হয়ে যাবে? ইয়েস, জানতো। তাহলে আমেরিকানরা দিল কেন? দিল এই জন্য যে না দিলে আরো বিপদে পড়ে, ওর বিনিয়োগ সক্ষমতাগুলো শুকায় যাবে। বিনিয়োগ করতে না পারলে, একটু আগে বলেছি, আপনার 100 টাকা থাকলে 100 টাকা কমতে থাকবে। আর বিনিয়োগ করতে বলে এটা বাড়বে 110 টাকা হয়তো। তাহলে বিনিয়োগেই একমাত্র শান্তি, জীবিত থাকা। বিনিয়োগ নাই তো আপনি জীবিত না। এই বলেই তো আপনি যে ওয়ার্ল্ড ব্যাংক যে টাকাটা ধার দেয়, ওয়ার্ল্ড ব্যাংক টাকাটা কই থেকে পায়? এইটা ওই ওয়ার্ল্ড সিটি দিচ্ছে ওকে বিনা সুদে। এইটাই ওয়ার্ল্ড ব্যাংকের জন্মের সময় আমেরিকানরা চঙ্গা নিয়ে ফেরি করছে, মিটিং ডেকা ওই বিনিয়োগ বাজারে গিয়া চঙ্গা ফুকছে, কয় দেখেন আমরা একটা ওয়ার্ল্ড ব্যাংক বানাইছি। কয় আমার কি লাভ? কয় ধার নেবে তো, ধার নেবে, সুদ কত দিবে? বিনিয়োগ কোম্পানিগুলো জিজ্ঞেস গেছে, কয় সুদ দিতে পারবে না। কয় সুদ দিতে পারবো না, তো আমার কাস্টমার নাকি? না, ভালো করে শুনেন, কথাটা শুনেন, আপনার লাভ আছে। কয় কি লাভ? কয় ধরেন আপনি যদি 100 টাকা থাকে বিনিয়োগ করার মতো, আপনি করবেন কি 10 টাকা দিয়ে এই বন্ড কিনবেন। কয় আমার আর লস করাই দিলি তুই। না না না, একটু থাম। 10 টাকা দিবেন যখন আমার মতন বাংলাদেশের মতন গরিব দেশ, কি হবে জানেন? ও এখন আপনার ক্রেতা হইতে পারতেছে না, যোগ্য হয় নাই। যখনই 10 টাকা দিবেন আপনি, ওই 10 টাকাটা আমরা ওদেরকে দিব, ধার দিব। ওই 10 টাকা নিয়ে রাস্তাঘাট বানাই, এই যতটুকু উন্নতি করে আরো চাহিদা বাড়বে বিনিয়োগের। এই যত বিনিয়োগ চাহিদা পাবে, একটা পর্যায়ে সাঙ্গু হয়ে আপনার কাস্টমার হবে। এই যে একটু আগে যে সাঙ্গুর গল্প বলছি, এটা দিয়ে বুঝেন। তা আপনার কি এসে যায়? সাঙ্গু আসলো না, বাংলাদেশ সরকার নিজেই আপনার কাছে লোন নিতে চাইছে, কি এসে যায়? আপনার কাছে তো লোন কাস্টমার হলেই তো চলে। তাহলে এই যে লোনের কাস্টমার যদি বাড়াতে চান, তাহলে এই 10 টাকা খরচ করে। তখন দেখবেন সাঙ্গু যে প্রফিটটা দিবে আপনাকে, ওই প্রফিট দিয়ে দেখবেন যে 10 টাকা যে মাংনা দিয়েছিলেন বিনা সুদে, এই লাভটা ওখান থেকে করে নেবেন।
এই জন্য আপনারা লোন দেওয়াটা আপনার স্বার্থে। হ্যাঁ ঠিকই তো করছে, আচ্ছা। এইবার ওরা ওয়ার্ল্ড ব্যাংকের বন্ড কিনেছিল, ওয়ার্ল্ড ব্যাংকের আদি পুঁজিটা ওখান থেকে, বড় পুঁজিটা ওখান থেকে, আমেরিকাও নিজেরা পুঁজি দিয়েছিল। আমেরিকান তৎকালীন এক্সিম ব্যাংক ছিল। এক্সিম মানে তো বুঝছেন, এক্সিম মানে এক্সপোর্ট ইম্পোর্ট, এক্স-ইম, এই জন্য একসাথে মিলে এক্সিম। যতগুলো এক্সিম ব্যাংক আছে তার নাম আছে, তাহলে বুঝবে যেটা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের সংক্ষিপ্তকরণ। আমেরিকান একটা এক্সিম ব্যাংক ছিল যেটা দিয়ে তারা ধার দিত ওয়েস্টকে, মানে ইউরোপকে। এই এক্সিম ব্যাংকের সব টাকাটাই দিয়েই সে ওয়ার্ল্ড ব্যাংকের শেয়ার কিনছিল, এবং এক্সিম ব্যাংক ওর থেকে তখন থেকে বিলুপ্ত। সেম চাইনিজদের এখন একটা এক্সিম ব্যাংক আছে, নিশ্চিত থাকতে পারেন আগামী দিনে যখন আইএমএফ চাইনিজের হয়ে যাবে তখন ওরা ওই সম্পূর্ণ এক্সিম ব্যাংকের টাকাটা দিয়া নয়া আইএমএফ এর শেয়ার কিনবে। কথা বোঝা গেছে নিশ্চয়। সো মুখাপেক্ষী আরেকজনের কাছ থেকে লোন নিলে আপনি মুখাপেক্ষী হয়ে যান না। যেই চীন আমেরিকার কাছ থেকে লোন নিচ্ছে সেই চীন আজকে আমেরিকার চেয়ে বড় সারপ্লাস ইকোনমি হয়েছে। এইবার কি বোঝা গেছে? এর চেয়ে বড় প্রমাণ কি আমাকে আর দিতে হবে? যে চীন আমেরিকান টাকা ধার নিয়ে আমেরিকার কাছে ছোট হয়ে যায় না, মুখাপেক্ষী হয়ে যায় না। কিন্তু এই টাইপের আলাপ তখনই করবেন আপনি, তারাই করবে যারা আসলে জানেই না, শিওর না নিজে থেকে, কিন্তু সে আসলে কমিউনিস্ট। এই যে জাতিবাদী ধারণা থেকে আসে, আমি যদি ইন্ডিয়ার কাছ থেকে চাল কিনি তাহলে আমি ছোট হয়ে গেলাম, আমি যদি ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনি, আমি যদি ইন্ডিয়া থেকে চিকিৎসা নিতে চাই তাহলে আমি তো ছোট। আরে ভাই, আমি কে বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছস নাকি তোর ডাক্তারগুলো বাঁচছে আমার জন্য? এই যে এখন মাছি মারতেছে বাংলাদেশের রোগী যায় না, এই বুঝছিস এবার কে ছোট হয়েছে কে বড় হয়েছে? ডাক্তার কি বাংলাদেশি বলে কম টাকা নিছে নাকি যতটা চুষা যায় সব চুষছে? এগুলো সহজ কথা না বুঝার তো কিছু নাই। ফলে কেনা বাঁচার মধ্যে কেউ ছোট কেউ বড় হয় না। আর কেউ কারোর কাছ থেকে অর্থ ধার নেওয়ার অর্থ তার কাছে ছোট হয়ে যাওয়া না। পেঁয়াজ কিনলে আমরা ইন্ডিয়ার কাছে ছোট হই নাই। এই ধারণাগুলো আছে বলে আপনারা চীনের ধার নেওয়াটাকে নেগেটিভলি দেখছেন, মুখাপেক্ষী হিসেবে দেখছেন। শব্দটাই তো খারাপ। আপনি মুখাপেক্ষী বলতেছেন কেন? শব্দ চয়নের ভিতরে তো আপনার নিজের অযোগ্যতাটা লুকায় আছে আসলে। ওকে, তাহলে সার কথা হলো এই যে ধার নিলে ছোট হয় না, এক। দুই হলো চীন ওই ধার নিয়ে যদি আমেরিকার চেয়ে বড় দেশ হয়ে যায়, বড় সারপ্লাসের, বড় হেজিমোনিয়াল, এই হেজিমোনিয়াল পাওয়ার আলা দেশে যে দুনিয়ার সবচেয়ে বড় হেজিমনি চীনের হয়ে যাচ্ছে। এই জন্য যেহেতু সে ইকোনমিক দিক থেকে সবার চেয়ে সুপ্রিম। সো এটা কি ভালো না যে আমি যদি আমেরিকান টাকা ধার নিয়ে যদি আমেরিকার উপরে হেজিমনি করতে পারি, তো সবাই তো চাইবে আমেরিকান টাকা ধার দেয় না কেন? কথা ক্লিয়ার? কাজে ওই দিক থেকে হয়তো চিন্তা করবেন না, ধার নেওয়াটা মোটেও খারাপ না যদি আপনার সুদসহ ফেরত দেওয়ার সক্ষমতা থাকে। থ্যাংক ইউ।